প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসী বসে নবীনগরের কথার আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা, আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ ১৭ই মার্চ ২০২৬ নবীনগরের কথার ভার্চুয়াল আড্ডা অনুষ্ঠানের ৪৩২তম পর্ব। এরই মধ্যে গত ৫ বছরে আমরা ৪৩১টি পর্ব শেষ করেছি। আজ ৪৩২ পর্বে আপনাদেরকে ওয়ান্স এগেন স্পেশালি থ্যাঙ্কস জানিয়ে শুরু করতে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে আজকের বিশেষ একটি শ্রদ্ধাঞ্জলি শিরোনামের পর্ব। আপনারা জানেন যে আজ ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মদিন। বাংলাদেশের স্থপতি কিংবা বর্তমান সংবিধান অনুযায়ী, সংবিধানের ৪ কয়ের ধারা অনুযায়ী তিনি এখনো এদেশের জাতির জনক। সেই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মদিনে নবীনগরের কথার শ্রদ্ধাঞ্জলি শিরোনামে এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ইতিমধ্যে দুজন আলোচক যুক্ত হয়েছেন, যার মধ্যে ঠিক আমার বাঁ পাশে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম যিনি শব্দ সৈনিক ছিলেন। এই উপমহাদেশের সঙ্গীত ঘরানার যে পরিবারটি নবীনগরের শিবপুরের খাঁ পরিবার কিংবা উস্তাদ পরিবার হিসেবে সারা পৃথিবীতে খ্যাত, সেই উস্তাদ আলাউদ্দিন খাঁ, বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ, যিনি বাবা কিংবা সুর সম্রাট আলাউদ্দিন হিসেবে সমধিক পরিচিত, তারই ভ্রাতুষ্পুত্র এই উপমহাদেশের অন্যতম সুরস্রষ্টা, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক ২১শে পদকপ্রাপ্ত পরম শ্রদ্ধেয় শেখ সাদী খান। শেখ সাদী খান চাচা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে আমাদের অনুষ্ঠানে, আজকের এরকম একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পেয়েছি বিধায়। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেকজন বাংলাদেশের একজন উন্নয়ন কর্মী হিসেবে যার একটি সুখ্যাতি রয়েছে, যার বাড়ি নবীনগরের গোপালপুর গ্রামে। তিনি সিলেটের মৌলভীবাজারে একটি এনজিওতে কর্মরত রয়েছেন। তিনি আমাদের অত্যন্ত প্রিয়ভাজন বিশিষ্ট আলোচক আহমেদ ফরহাদ ভাই। ফরহাদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই একটু আসতে চাই, যেহেতু মুক্তিযুদ্ধের প্রধান ১৯৭১-এর যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশটি স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতা সংগ্রামের অন্যতম যেই মুক্তিযোদ্ধাদেরকে বলা হয়ে থাকে, সেই মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে যিনি আজকে আমাদের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সেই পরম শ্রদ্ধেয় ২১শে পদকপ্রাপ্ত শেখ সাদী খান চাচার কাছে প্রথমে আসতে চাই। চাচা, আপনাকে আরেকবার সেলুট জানিয়ে আপনি আমাদের নবীনগরের কথার এই ছোট্ট ভার্চুয়াল অনুষ্ঠানে যখনই আপনাকে আমন্ত্রণ জানাই, তখনই আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দেন। সেই জন্য আপনার প্রতি আমাদের কথা পরিবারের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। আজকের বিষয়বস্তু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মদিনে নবীনগরের কথার শ্রদ্ধাঞ্জলি। কিন্তু অতীব দুঃখের সঙ্গে চাচা আপনাকে একটি বিষয় শেয়ার করে বলতে চাই যে আমাদের বাঙালি জাতীয়তাবাদের কিংবা বাংলাদেশি নাগরিকত্ব যাই বলি, আমাদের সবচেয়ে বড় সমস্যা এই বাঙালি চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে আমরা যে মানুষটিকে যেটুকু প্রাপ্যতা দেওয়ার কথা, গত ৫৪ বছরের ইতিহাসে আমরা সেই মানুষগুলোকে সেটুকু স্বীকৃতি বা প্রাপ্যতা দিতে পারিনি। যার মধ্যে যদি আমি সরাসরি এখন আপনাকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে দিই আমাদের নবীনগরের কথার অসংখ্য দর্শকদের সামনে, তাহলে সেটিও বোধহয় একটি প্রণিধানযোগ্য উদাহরণ হবে। কারণ আপনি সুরের জগতে আপনার ৭২-৭৩ বছর বয়সে গত প্রায় ৬ দশক ধরে যেভাবে সঙ্গীতে অবদান রেখে যাচ্ছেন, বিগত ৫৪ বছরে যে কটি সরকার এদেশের ক্ষমতায় এসছে, সেই কটি সরকারের প্রতিনিধিরা সংস্কৃতি অঙ্গনের, বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যারা জড়িত, তারা আপনাকে কতটা স্বীকৃতি দিয়েছে, আপনাকে কতটা আপনার সম্মান দিয়েছে, সেটিও কিন্তু একটি প্রশ্ন। যদিও এটি অপ্রাসঙ্গিক আজকের আলোচনায়, কিন্তু প্রসঙ্গক্রমে সেটি আমি উল্লেখ করতে বাধ্য হলাম। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে জাতির জনক হিসেবে
আমাদের মহান পবিত্র সংবিধানের ৪-এর ক-তে সুস্পষ্টভাবে এখনো যে বিধানটি সংযোজিত আছে, তিনি জাতির জনক হওয়ার পরেও তাকে আমরা সেভাবে কেন গত ৫৪ বছরে মূল্যায়ন করতে পারিনি? বিশেষ করে গত ১.৫ বছর ডক্টর ইউনূসের সরকারের আমলে আমরা বঙ্গবন্ধুর নামটি পর্যন্ত উচ্চারণ করতে পারিনি। আপনি জানেন ৭৫-এর ১৫ই আগস্ট জাতির জনকের মৃত্যুর পর ২১ বছর আমরা যেমন বঙ্গবন্ধুর নাম নিতে পারিনি, বিগত ১.৫ বছরও বঙ্গবন্ধুকে মুছে ফেলবার জন্য, তার সমস্ত কর্মকাণ্ডকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ডক্টর ইউনূসের সরকার হেন কোনো কাজ নেই যেটি করেনি। কিন্তু সুখের বিষয় হচ্ছে যে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় অধিষ্ঠিত হয়েছেন, সেই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু আজকে সারাদিন, কিংবা আপনাকে যদি একটু স্মরণ করিয়ে দিই, যদি আপনি মুক্তিযোদ্ধা, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, অর্থাৎ গত ৭ই মার্চ যে ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই ৭ই মার্চও কিন্তু আমরা এই সরকারের পক্ষ থেকে পালন করতে দেখিনি। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, বঙ্গবন্ধুকে যে আওয়ামী লীগ জাতির জনকের বদলে তাদের দলীয় নেতায় পরিণত করে যে ভুলটি করেছিলেন, তারই মাসুল কি আজকে আমাদের দিতে হচ্ছে? যে বঙ্গবন্ধু আজকে সারা জাতির দলমত নির্বিশেষে সকলের মাথার মুকুট থাকবার কথা, কিন্তু বলা হয় আওয়ামী লীগের আমলে এত বেশি বঙ্গবন্ধুকে ব্যবহার করা হয়েছে যত্রতত্র, সে কারণে আজকে বঙ্গবন্ধু কিছুটা প্রশ্নবিদ্ধ, কিছুটা বিতর্কিত করবার চেষ্টা করছেন কেউ কেউ, যার মধ্যে ডক্টর ইউনূসের সরকার সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আপনার কাছে আমার বিনয়ের প্রশ্ন, অত্যন্ত বিনয়ের সঙ্গে, এটি কি আদৌ বঙ্গবন্ধুর বেলায় সঠিকভাবে সঠিক সম্মান দেওয়াটা কি এখনো সময় হয়নি আমাদের? কি বলবেন আজকে তার ১০৭তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সুরস্রষ্টা শেখ সাদী খান? আজকে দিনটির কথা আমরা যদি আনুষ্ঠানিকভাবে যদি আমরা উদযাপন না করি, কিন্তু মানসিকভাবে যারা এই দেশটির সঙ্গে সম্পৃক্ত ছিল, এই দেশটি স্বাধীন করার জন্য সম্পৃক্ত ছিল, একটি মানুষের একটি আঙ্গুলের নির্দেশনায় ৭ কোটি মানুষ একত্রিত হয়ে গিয়েছিল। তো আমরা এত বেইমান, এত নিমক হারাম কেন? আমরা এই লোকটিকে আমরা ভুলে যেতে চাই কেন? কারণটা কি? মানুষ মাত্রই ভুল থাকতে পারে, মানুষ মাত্রই মানুষের কর্মের ভুল হতে পারে, পরিকল্পনায় ভুল হতে পারে, অনেক কিছু হতে পারে, আমাদের সাধারণ জীবনে হয়, আমাদের সংসার জীবনে হয়। হ্যাঁ, তো সেখানে এই ধরনের আচরণ আমার মনে হয় আমাদের জাতিগতভাবেই বোধহয় আমরা অ্যাকচুয়ালি দোষী রক্তের জাতি হিসাবে আমরা পরিচিত হয়ে গেছি সারা বিশ্বে। এটা আমার কথা, আমি শুধু একা কথাটা বলতে চাচ্ছি না, অনেকেই বলে, অনেকেই বলতে চায়, অনেকেই বলে যাচ্ছে, অনেকে বলে না, নীরব থাকে। তো তাতে কি এটা এটাই 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 কি আমরা মেনে নেই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা নিশ্চিহ্ন করে দিতে চাই, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে আমরা ইতিহাস থেকে মুছে দিতে চাই? তো পৃথিবীর যে সৃষ্টি হয়েছে সেই ইতিহাসও আমরা মুছে দিতে পারি। আমরা যদি সাধারণ মানুষের ইতিহাস যদি উঠে, তাহলে তো পৃথিবী সে স্রষ্টা তৈরি করেছে, পৃথিবী স্রষ্টা এই আদিকাল থেকে পৃথিবী চলে আসছে, ইতিহাস চলে আসছে, ইতিহাসে কথা বলছে, ইতিহাস থেকে ইতিহাস বিবর্তন হচ্ছে, ইতিহাস থেকে আমরা জেনে আমাদের নিজেদেরকে শুদ্ধ করার চেষ্টা করছি, আমরা ইতিহাস থেকে জেনে আমাদের পরিকল্পনা আমরা পরিবর্তন করছি, আমরা জীবনযাপনে পরিবর্তন করছি, আমরা অনেক কিছু পরিবর্তন করছি। আমরা অত বিস্তৃত ভাবে আমি বলতে পারবো না। তো আমি যে কথাটি বলতে চাই যে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জন্মদিন আমরা পালন করছি না, হয়তো অফিসিয়ালি পালন করছি না, এটা এক ধরনের হীনমন্যতা ছাড়া আর কিছুই বলে আমার কাছে মনে হয় না। তবে আমরা অস্বীকার তো করতে পারবো না যে একটি মানুষ বাঙালিকে নেতৃত্ব দিয়েছিল অন্তত পক্ষে আজকে ৫৪ বছর আগে, ৫৫ বছর আগে, যেটাই বলে আমরা, উনি এর আগে থেকে রাজনীতি করেন। আমরা রাজনীতির সঙ্গে কারোর কেউ সম্পৃক্ত না, আমরা রাজনীতি কেউ করিও না, আমরা রাজনীতি কেউ করতে চাইও না, কারণ হচ্ছে আমাদের দেশের রাজনীতি এত হীনমন্য,
সেই রাজনীতি নিয়ে আমরা আলোচনা করতে গেলেও আমাদের অত্যন্ত লজ্জাস্কর মনে হয় আমাদের। আমরা কিন্তু দেশ পরিচালনার জন্য কিন্তু আমরা এক একটা পার্টি আসি, আমরা তখন ভোটে দাঁড়াই, সাংসদ হওয়ার জন্য আমরা এগিয়ে যাই, দেশ সেবার নামে আমরা ভণ্ডামি করার জন্য এগিয়ে যাই। তো এগুলি তো এটা ফেলে দেওয়া উচিত, মুছে ফেলা উচিত। আমরা গোলামের জাত ছিলাম, আমরা অ্যানাউন্সমেন্ট দেওয়া উচিত আমরা গোলামের জাত, আমরা গোলামের জাতি থাকতে চাই, আমাদেরকে অন্য কেউ চালনা করুক, আমাদেরকে পরিচালনা করুক, এটি বলা উচিত বলে আমি মনে করি। এটা আমি খুব ক্ষোভের থেকে বলছি, আমি কথাটা বলছি, আমি প্রচন্ড ক্ষোভ থেকে কথাটা বলছি। আমি কথা হয়েছে কি, বঙ্গবন্ধু মতো বঙ্গবন্ধুর মতো একজন আরেকজন কি এরকম নেতৃত্ব স্থানীয় মানুষ এসছে, এই পর্যন্ত এসছে? আমরা তো অনেককে পেয়েছি। আমরা আমরা বঙ্গবন্ধুর আমল তাজউদ্দিন সাহেবকে পেয়েছি, আমরা আমরা নজরুল ইসলাম সাহেবকে পেয়েছি, আমরা আমরা এর আগেও পেয়েছি, আমরা আমরা তদানীন্তন পাকিস্তানের সময় পেয়েছি, আমরা যে লিডারদেরকে পেয়েছি, আমরা সোহরাওয়ার্দী বলি বা যাদের যাদের কথা বললেন, যারা অত্যন্ত মাননীয় ব্যক্তিরা ছিলেন তাদের কথা বলি, আমরা আমরা তাদেরও নেতৃত্ব পেয়েছি আমরা। কিন্তু বঙ্গবন্ধু নেতৃত্বে যেখানে, যেই কারণে বঙ্গবন্ধুর উদ্দেশ্য কি ছিল, ডিভাইড করার উদ্দেশ্য ছিল কি না ছিল নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। এই তর্ক বিতর্কে আমি যাবো না, কখনোই যাবো না। যেহেতু আমি একটা কথা প্রথমেই বলছি যে আমি কোনো পলিটিক্স কোনোদিন করিনি, পলিটিক্স করিও না, পলিটিক্স করতে চাইও না, কারণ পলিটিক্সের সঙ্গে সম্পৃক্ত থাকতেও চাই না। যারা যখন দেশ চালাবেন তাদের যদি কোনো কাজ করতে হয়, আমাদেরকে বিশেষ করে শিল্পীদেরকে, আমরা করে যাচ্ছি, কিন্তু করছি, কিন্তু আমরা তাই বলে আমরা কিন্তু কোনো দলের মানুষ না, আমরা সার্বজনীন কাজ করতে চাচ্ছি আমরা। তবে যেহেতু একটি দেশ যখন নেতৃত্ব দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন যখন 7.5 কোটি লোক, 7 কোটি লোক যখন একত্রিত হয়ে গেলেন, তখন কি আমরা অস্বীকার করতে পেরেছিলাম যে বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর ছায়াতে আমরা নাই, আমরা ছিলাম না? কেউ কি বলতে পেরেছিলেন? যারা ছিলেন না তারা মন থেকে আগে থেকে ছিলেন না, এখনো নাই, আগামীতেও থাকবেন বলে আমার কাছে মনে হয় না। তো যেহেতু বঙ্গবন্ধুর ব্যাপারটা হচ্ছে একজন একটা নেতৃত্ব, একজন নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতৃত্ব আমরা যারা পালন করেছি, গ্রহণ করেছি, তারা আমরা এগিয়ে গিয়েছি। আমরা শেষ পর্যন্ত দেশ স্বাধীনতার জন্য পর্যন্ত আমরা এগিয়ে গিয়েছি। মৃত্যু বহু লোকের মৃত্যু হয়েছে। আমরা বলি যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। তো এখানে বঙ্গবন্ধুর নামটা নিতে সমস্যাটা কোথায়? আজকে দেখি যে দলাদলি করছে, কেউ বলছে আমরা পাকিস্তান আবার বানাতে চাই, কেউ বলছে আমরা এটা বানাতে চাই, আমরা সেটা বানাতে চাই। আরে কোরআন শরীফে কি হরফ কি চেঞ্জ হয়েছে? কোরআন শরীফে কি পুরো সূরা কি পরিবর্তন হয়েছে? কোরআন শরীফে কি আমাদের কিতাবটাকে পরিবর্তন হয়েছে? পরিবর্তন তো হয় নাই, তাই না? যেহেতু বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়েছিল ওই সময়টাতে, সেই নেতৃত্বে যারা ওনার নেতৃত্বে গ্রহণ করেছেন তারা সবাই ঝাঁপিয়ে পড়েছেন স্বাধীনতার জন্য। সেখানে আমি আগে একটা কথা বলেছি, বিতর্ক আছে, উনি কি স্বাধীনতা চেয়েছিলেন, কে চেয়েছিলেন না, এরকম অনেক রকম কথাবার্তা আছে। আমি সেই সব কথাবার্তা যেতে চাই না, সেই জন্য, যেহেতু আমি পলিটিক্স করি না, আমি পলিটিক্যাল কোনো কথা বলতে চাই না। আমি একটি মানুষের কথা বলছি, একজন মানুষ, একজন মানুষ, একজন শিক্ষকগত মানুষ, একজন শিক্ষকগত মানুষ মানে, আর একজন দেশ নেতৃত্ব দিয়েছেন, তাকে না মানার কারণটা কি, এটা তো জানি না আমি। এই যে কিছুদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, আন্দোলন হওয়াতে প্রথমেই শুরু করলো যে এদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। কেউ কথা বলে না, আরে মুখে আঠা দিয়ে বসে আছে, কেউই কথা বলে না। আমি একজন শিল্পী সমাজের একজন মানুষ, আমি, আমার কেন লাগলো গায়ের ভিতরে আমি জানি না। আমি যুদ্ধে ছিলাম বলে এটা আমার গায়ে লেগেছে আমি জানি না। আমি বলেছিলাম জাতীয় সঙ্গীত পরিবর্তন কেন হবে? জাতীয় সঙ্গীত যখন নাকি তৈরি হয়েছিল, যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন যারা নেতৃত্বে ছিলেন, আরো যারা নেতৃত্ব দিয়েছিলেন, যখন বঙ্গবন্ধু দেশে ছিলেন না, যখন দেশ স্বাধীন হয়, তখন উনি ছিলেন, পাকিস্তানে ছিলেন।
কিন্তু তখন কি এদেশ নেতৃত্ব অন্যরা দেয়নি, নেতৃত্ব দেয়নি, নেতৃত্ব দিয়েছে। ওনাদের নেতৃত্বেই দেশ স্বাধীনতার দিকে এগিয়ে গেছে এবং স্বাধীন হয়েছে। তো আমি এই কথাগুলি বলতে অবশ্য খুব কষ্ট হয় সেজন্য যে একটি মানুষকে সম্মান দিতে আমার অসুবিধাটা কোথায়? এই মানুষটিকে সম্মান দেওয়ার জন্য তো আমার পয়সা খরচ করতে হয় না। এই মানুষটিকে আমি সম্মান দিব, তার ইতিহাস বলতে তো আমার পয়সা খরচ করতে হয় না। আমি এই মানুষটি, হ্যাঁ, দোষের কথা যেমন বলতে পারবো, আমি তার গুণের কথাও বলতে পারবো। আমি তার গুণের কথাও যেমন বলতে চাই, আমি তার দোষের কথাও বলতে চাই। অনেক অ্যাডমিনিস্ট্রেটর এসছে বঙ্গবন্ধু মৃত্যুর পর। এই দেশে দেশ পরিচালনার জন্য লিডার আসে নাই, তবে নেতৃত্ব এসছে। নেতৃত্ব বলতে গেলে লিডারই বোঝা যায়। অ্যাডমিনিস্ট্রেটর এসছে, এ দেশ পরিচালনা করার অ্যাডমিনিস্ট্রেটর এসছে। তাহলে আমরা কি বলবো জিয়া রহমান সাহেবকে কি আমরা অস্বীকার করব? আমরা কি জিয়া রহমান সাহেবকে অস্বীকার করতে পারি? আমরা অস্বীকার করতে পারি না। সেই সময় তো বেগম জিয়াও ছিলেন। আমরা বেগম জিয়াকে আমরা অস্বীকার করতে পারি যে উনি দেশ পরিচালনা করেছেন? কেন দেশ পরিচালনা করলেন? তখন কি পাকিস্তান ছিল সেটা? কিন্তু বাংলাদেশই তো ছিল, তাই না? এগুলি অনেক রকম কথাবার্তা। তবে সবচেয়ে যেটা খারাপ লাগে সেটা হয়েছে যে আমরা আমাদের মানুষদেরকে আমরা কখনোই সম্মান দিতে শিখিনি, আমরা সম্মান দিতে পারিনি, সম্মান দিতে চাই না। আমরা সম্মান দিলে আমার নিজের সম্মান ক্ষুণ্ণ থাকে না, সেই জন্য বোধহয় আমার সম্মান দিতে চাই না। আজকে যেই মানুষটি এত ত্যাগ করেছেন, হ্যাঁ, যেহেতু রাজনীতি করেছেন, রাজনীতি করতে গিয়ে সংসার ত্যাগ করেছেন, জীবনে বহুবার জেলে গিয়েছেন, বহু আন্দোলন করেছেন এবং আন্দোলন করে সবাইকে একত্রিত করেছেন। একত্রিত করে রেসকোর্স মাঠের সেই মিটিং এ আমি ছিলাম। আমার জীবনের প্রথম মিটিং বঙ্গবন্ধুর মিটিং। এর আগে একটা মিটিং এ গিয়েছিলাম, ভাসান হিসাবে মিটিং এ গিয়েছিলাম আমি। এছাড়া আমি অন্য কোনো মিটিং টিটিং এ কখনো যাইনি, আমি যাই না, আমি পছন্দ করি না। কারণ হচ্ছে কি, আমাদের যারা মিটিং এ কথাবার্তা বলেন তারা বেশিরভাগই মিথ্যে কথাবার্তা বলেন। তো সেই জন্য আমার ভালো লাগে না। তবে আমি দেশটিকে ভালোবাসি। সেটি যখন পূর্ব পাকিস্তান ছিল তখন আমার জন্ম, এদেশে জন্ম, এদেশে মাটিতেই আমার জন্ম, এদেশের মাটির গন্ধই আমার ভালো লাগে। এবং দেশ স্বাধীনতার পরে আরো বেশি ভালো লাগে যে আমরা বাঙালিরা একটি আলাদা দেশ পেয়েছি, সেই দেশটির নাম বাংলাদেশ। তো আজকে যদি বঙ্গবন্ধু যদি নেতৃত্ব না দিত, নেতৃত্ব যদি না থাকতেন, যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি একত্রিত না করতেন, তাহলে কি যুদ্ধটা হতো? যুদ্ধ হতো না। তাহলে কি আমরা বাংলাদেশ নামের একটি ভূখণ্ড পেতাম? আমরা পেতাম না। আমরা গোলামি করতাম। এখনো যে গোলামি করছি না সেটা না, এখনো গোলামি করছি আমরা। আমরা ছায়ায় আবছায়ায় গোলামি করছি আমরা। তো এই গোলামি যদি করতে হয়, তাহলে আমার কি প্রয়োজন বাংলাদেশ থেকে রাখার জন্য? সবাই মিলে চলেন না, আমরা সবাই মিলে সারা বিশ্বকে জানিয়ে দিই, আমরা সবাই মিলে একত্রিত হয়ে বলেন আমরা বাংলাদেশ চাই না, আমরা একটা অন্য দেশ চাই। কি দেশ চাই? সে দেশটির নাম হবে লাবাং দেশ। সে দেশটির নাম হবে লাবাং দেশ, না আবাল দেশ হবে সে দেশটির নাম। তো সেটা বললে তো আমরা সবাই মিলে একত্রিত হয়ে বললেই তো পারি আমরা যে আমরা আসলে এই দেশটি চাই না। সবাই মিলে বলতে হবে। সবাই মিলে বলেন। যদি 99% লোক যদি বলে যে আমরা বাংলাদেশ চাই না, বাংলাদেশ থাকবে না। তাই বলে একটি মানুষ, যে মানুষটি এত কিছু ত্যাগ করলেন, তাকে আমরা সম্মান দিব না? এটা তো মানুষ হিসেবে মানুষের করা উচিত না। আমরা তো আমাদের পিতাকেও তো আমরা সম্মান দিই। আমার জন্মদাতা পিতাকে আমি সম্মান। কিন্তু চাচা চাচা জনাব শেখ সাদী খান, আমার প্রশ্নটি আপনার কাছে, এই যে আপনার ভেতরে এত ক্ষোভ, এত কষ্ট, যে মানুষটির নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে এবং আপনি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আপনি তার নেতৃত্বে যুদ্ধ করেছেন এবং এই উপমহাদেশের সঙ্গীত পরিবারের সর্বশেষ মুরব্বী আপনি, এবং বাংলাদেশের সর্বোচ্চ সরকারের যে পদক 21 পদক আপনার পরিবারে সম্ভবত 20 থেকে 22 জন পেয়েছেন। আপনার পরিবারও এই দুঃখের কথা বলছেন, বারবার বলছেন কেন লোকটিকে সম্মান দেওয়া হচ্ছে না। আমাদেরও প্রশ্ন, একই প্রশ্ন, 54 বছরে কেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব
যাকে বাংলাদেশের পবিত্র সংবিধানে পর্যন্ত জাতির জনক আহ স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই জায়গায় এখন আমরা সেটা পারছি না কেন? আসলে এর পেছনে মূল কারণটা কি? আমাদের কি মানসিকতার সমস্যা? আমরা কেন এতটা বিভাজন? আপনি একজন বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা, সংস্কৃতি অঙ্গনে সারা পৃথিবীর মানুষের কাছে অত্যন্ত পূজনীয়। আপনি কি আজকে নতুন সরকারের যিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ইতিমধ্যেই আপনি জানেন আজকে 17ই মার্চ, আজ থেকে ১ মাস আগে তিনি দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। আজকে ১ মাস পূর্তি হয়েছে। আমরা সেকেন্ড রাউন্ডে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলব। তার কাছে আপনার কিছু বলার আছে কিনা? এই যে আপনি বললেন, আসুন না সবাই মিলে একত্রিত হই। এই যে একত্রিত হবার আহ্বানটি জানিয়েছেন, এই আহ্বানটি জানাতে গিয়ে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব এবং একটু আগে যেটি বলছিলেন যে বর্তমান রাষ্ট্র ক্ষমতায় যে দলটি ক্ষমতায় রয়েছে, আ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে স্বাধীনতার ঘোষক বলা হয়। এটি নিয়েও যেহেতু কিছু পক্ষে বিপক্ষে বিতর্ক আছে। কেউ বলে তিনি পাঠ করেছেন, কেউ বলে তিনি আ উম বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তিনি তো স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন বঙ্গবন্ধুর পক্ষেই দেখ কিংবা নিজ উদ্যোগী দেখ। যখন ৭১ যেটি আমরা গণমাধ্যমে আপনাদের মতো অভিভাবকদের কাছ থেকে শুনেছি, যে যখন বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে যান ২৫শে মার্চের কালো রাতে, যখন তিনি ওয়্যারলেসে এই স্বাধীনতার ঘোষণাটা দিয়ে যান, তখন তো মানুষ জানতো না এই দেশে আসলে নেতারা কে কোথায় আছে। কিন্তু সেই সময় একদিন পর ২৭শে মার্চ যখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে যে স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন, যে আই মেজর জিয়া ডু hereby declare the independent of বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাইট, এই ঘোষণাটি রাইট, শোনার এটা পরে তো আপনাদের মনে তো একটা স্পিরিট আসছিল যে না, অন্তত মিলিটারিরা তো আমাদের সঙ্গে আছে, বঙ্গবন্ধু যেখানেই থাকুক। তাহলে তাকেও কেন সেই প্রাপ্য মর্যাদাটা গত ৫৪ বছরে আমরা দিতে পারিনি? এ নিয়ে আপনি কোনো সুনির্দিষ্ট কোনো মতামত বর্তমান সরকারের কাছে রাখবেন কিনা? আমি আমি মতামতের কথা বলছি না, অ্যাকচুয়ালি দেশ যারা পরিচালনা করে তারা রাজনীতি করে। আহ, রাজনীতি তো জ্ঞানের অভাব থাকার কথা না। রাজনীতি চর্চা করলে রাজনীতির কৌশলগত ব্যাপার আছে, এখানে অনেক কিছু ব্যাপার আছে এই রাজনীতি। আজকে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান, যদি দেশটা যদি স্বাধীন না হতো আর ওনার পিতাও যদি আহ, ঘোষণা না দিতেন, আমি ঘোষণার কথা বলছি, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকেই ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাটা আমি রেডিওতে চাকরি করতাম, আমি নিজের রেকর্ডে শুনেছি। আমি ওগুলো নিয়ে কথা বলতে চাই না। তা আজকে কি উনি কি প্রধানমন্ত্রী হতে পারতেন? আজকে যে অবশ্যই। উনি, ওনার পিতা যে একটি দল তৈরি করে গিয়েছেন, বিএনপি দলটি তৈরি করেছেন, রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন, উনি যদি না করতেন, তাহলে কি আজকে কি তারেক রহমান সাহেব কি আজকে প্রধানমন্ত্রী জায়গাতে আসতে পারতেন? ওনার কোনো চিহ্ন কি থাকতো? থাকতো না, চিহ্ন থাকতো না, আসলে থাকতো না। আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে এইসব কথাগুলি বলতে হয়। তারপরে বলি, যেহেতু ওনার পিতা প্রেসিডেন্ট জিয়া রহমান, ওনার সঙ্গে আমার যখন কর্নেল ছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্টে, তখন থেকে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমি শহীদ পরিবারের জন্য, আমি আগেও বলেছি, শহীদ পরিবারের ফান্ড তৈরি করার জন্য আমরা গিয়েছিলাম। তো সেই অনুষ্ঠানের নেতৃত্বে ছিলাম আমি। তখন থেকে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তারপর ওনার সঙ্গে উনি যখন প্রেসিডেন্ট হলেন, তারপরে ওনার সঙ্গে আমি কাজ করেছি। ওনার ডেকে নিয়ে গেলেন, আমাকে নিয়ে গেলেন, আপেল মাহমুদকে নিয়ে গেলেন, মোহন বলে একটা ছেলে ছিল ছাত্র লীগের সেক্রেটারি জেনারেল, মোহন, সে এখন নাই, সে জার্মানি আছে। আমরা তিনজন গেলাম, ওনার বাসায় গেলাম, উনি আমাদেরকে বললেন, কিছু সাজেশন দিলেন, প্রথমে কিছু কথা শুনলেন, তারপর সাজেশন দিলেন যে এই কাজগুলি করতে চাই, এটা সঙ্গীতের মাধ্যমে করতে চাই, এবং সেটা গীতি চিত্রনাট্য হিসেবে যদি করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। এখানে ড্রামাও থাকবে, এখানে মেসেজটাও থাকবে, এবং এখানে আনন্দও থাকবে, গানও থাকবে, সবকিছু থাকবে। তো এই যে ওনার যে খোলা মনের যে আলাপচারিতা, এই আলাপে তো আমাদের স্মৃতিতে আছে। তো আমাদের আজকে আপেল মাহমুদ কিন্তু এখনো বেঁচে আছে। আপেল মাহমুদ কিন্তু এখনো বেঁচে আছে, দেশে নাই, দেশের বাইরে আছে, কথাবার্তা হয় আমার সঙ্গে। মোহাম্মদ আব্দুল জব্বর ছিল, তার সঙ্গে আমার
দেখা সাক্ষাৎ হতো, মৃত্যুর আগ পর্যন্ত দেখা সাক্ষাৎ কথা হয়েছে আমাদের, আমরা সবাই একসঙ্গে ছিলাম মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা জাতীয় কেন্দ্রে। তা আমার কথা হয়েছে কি, আমার এই সরকারের কাছে শুধু এইটুকু আবেদন, যার যার প্রাপ্য, যার যার সম্মান, সেই সম্মানটুকু বোধহয় আমাদের দেওয়া উচিত। আমি যদি আজকে যদি আমার তাজউদ্দিন সাহেবের সম্মান না দিই, বা নজরুল ইসলাম সাহেবের সম্মান না দিই, বা অন্য যারা ছিলেন রাজ্জাক সাহেবের সম্মান না দিই, তোফায়েল সাহেবের সম্মান না দিই, তাহলে কিন্তু আমাদের কারোর সম্মান থাকার কথা না। আমরাও যে সম্মান পাবো আগামীতে, এটা পাওয়ার কথা না। বা আগামী এখন যারা দেশ পরিচালনা করছেন তারাও যে আগামীতে তাদের সম্মান পাবেন, এরকম গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না, স্বর্ণাক্ষরে কেউ লিখে দিতে পারবে না যে হ্যাঁ আমি আমার এই কাজের জন্য সারা জীবন আমি সম্মান পাবো। তো যে জায়গায় একটা কথা আছে, টিট ফর ট্যাট, এটি হয় কিন্তু। তো আমরা চাই না কাউকে অপমান করতে, যার যেই সম্মান, সেই সম্মানটুকু তাকে দিতে চাই, আমরা তাকে অতিরিক্ত কিছু করতে চাই না। এই যে তুমি শুরু করার আগে বলছিলে একটু অতিরিক্ত করে ফেলেছিল বঙ্গবন্ধুর ব্যাপারে, ও হতে পারে। দলের মানুষরা অনেক সময় অনেক কিছু করে, অনেক সময় অনেক অনেক অতিরিক্ত কিছু করে, অনেক নাজায়েজ কাজও করে। হ্যাঁ, তো সেগুলি নিয়ে আমরা আমাদের কথা বলার কথা না। আমরা শুধু আজকে আমরা কথা বলতে যাচ্ছি যে বঙ্গবন্ধুর জন্মদিনটা আমরা, হ্যাঁ, তাকে ঠিক আছে আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে পালন করলাম না, কিন্তু যারা বঙ্গবন্ধুকে পছন্দ করেন, যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে ছিলেন, বা যারা বঙ্গবন্ধুর নেতৃত্বের লোকরা এখনো বেঁচে আছেন, তারা কিন্তু বঙ্গবন্ধুর জন্য মন থেকে কিন্তু তার জন্য দোয়া করবে, মন থেকে তার আত্মার জন্য দোয়া করবে। এর থেকে বড় কি পাওয়ার আছে আমাকে বলো? আমি একটি মানুষকে এনে আমি তাকে মালা পরিয়ে দিলাম, সেটাই সম্মান হলো? আমি একটা মানুষ সম্পর্কে আহ, দুই চার কথা বললাম, তাকে এত বেশি তার সম্মান, এত অতিরিক্ত সম্মান দিয়ে ফেললাম? আমি এটা বলতে চাই না। যার যতটুকু প্রাপ্য ততটুকু দেওয়া উচিত। যেহেতু দেশটা আমাদের, এই দেশটির নাম বাংলাদেশ। এই দেশটি আজকে 54 বছর 55 বছর হয়ে গেছে বাংলাদেশটি চলছে। এটা পরিচালনা করছে বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষমতার মানুষরা, এই দেশটি পরিচালনা করছেন। কে কিভাবে পরিচালনা করছেন, কার কি অবদান আছে, সেটা মানুষ জানে। তারপরে জানার পরও মানুষ মানুষকে সম্মান দেয় না, সম্মান দিতে চায় না। কেন দেয় না? এটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বলে আমার কাছে মনে হয়। আমাদের চরিত্রে কোথাও না কোথাও আমাদের চরিত্রে সমস্যা আছে, আমাদের চরিত্রে। তো আমাদের চরিত্র আর ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। এর পরের জেনারেশন, তারা তো অনেকে মানতেই চায় না, মানেই না। তো মানে না যে তারা কি কখনো তারা জিজ্ঞাসা করেছিল তার বাবা মাকে, তার দাদাকে জিজ্ঞাসা করেছিল কখনো যে তোমরা তো যুদ্ধের সময় ছিলে, তোমরা জীবিত ছিলে, তোমরা তো দেখেছো আসলে কি বঙ্গবন্ধু, তাজউদ্দিন সাহেব, তারপর অন্য যারা আমাদের পলিটিক্যাল লিডার ছিল, তারা কি আসলে কি আমাদের দেশের জন্য তারা কি কোনো কাজ করেছিল? তারা আন্দোলন করেছিল? তারা কি দেশটা একসময় বাধ্য হয়েছিল, স্বাধীনতার জন্য বাধ্য হয়েছিল, স্বাধীনতা ঘোষণা করার জন্য বাধ্য হয়েছিল? এগুলো কি জিজ্ঞাসা করে কখনো? জিজ্ঞাসা তো করে কিনা আমি জানি না, জিজ্ঞাসা করলেও হয়তো তারা এগুলি প্রকাশ করে না। কারণ তারা নিমক হারাম, তারা নিমক হারাম। নিমক হারাম না হলে নিশ্চয়ই যার যা গুণ আছে সেই গুণকে স্বীকৃতি দিতে হবে। আমি যে 54 বছর কাজ করলাম, আজকে আমার কথা দিয়ে আমি বুঝাই, আমার সঙ্গে তো আরো বহু মানুষ এদেশে কাজ করেছে, আমাদের শিল্পাঙ্গনে কাজ করেছে। তো যারা যা কাজ করে, যাদের যেই কর্ম কর্ম দিয়ে এদেশের সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, বা যারা রাজনীতি করেছে, যারা সমৃদ্ধ করেছে, রাজনীতিকে সমৃদ্ধ করেছে, তাদেরকে কি আমরা কি মুছে ফেলতে পারছি? তাদেরকে আমরা কি অস্বীকার করতে পারছি? তাদেরকে আমাদের অস্বীকার করা উচিত? আসলে কি মানুষের হিসেবে আমাদের অস্বীকার করা উচিত? আমরা তো মনুষ্য জীব, আমরা তো শ্রেষ্ঠ জীব, আমরা স্রষ্টার শ্রেষ্ঠ জীব। আমাদের দরকার আদর্শ নিয়ে জীবন যাপন করা, আমাদের দরকার নীতি নিয়ে জীবন যাপন করা, আমাদের দরকার সমাজকে সংগঠন করা, আমাদের দরকার সমাজকে সুন্দর দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের সমাজকে পরিবর্তন করা, আমাদের সমাজকে আলোর পথ দেখানো। আমরা সেইগুলি না করে আমরা একে একের পিছনে লেগে থাকছি। আমরা এর ছবি ভাঙছি, এর মূর্তি ভাঙছি, এর বাড়ি ভাঙছি, এর ঘরে ঘরে আগুন লাগিয়ে দিচ্ছি, এর এটা করছি, এই সেটা করছি, শেষ নাই। ইতিহাসের লেজুরে শেষ নাই।
কিন্তু ইতিহাস, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলবে এটা তো কখনো হতে পারে না। যদি সব জায়গাতেও মুছে ফেলে, কোনো না কোনো জায়গা তো থেকে যাবে, আকাশে বাতাসে তো থেকে যাবে। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আকাশ বাতাস তো একসময় বলবে যে হ্যাঁ, এই মানুষগুলি নেতৃত্ব দিয়েছিল, এই মানুষটা নেতৃত্ব দিয়েছিল, এই মানুষটার নেতৃত্বে এতগুলি মানুষ তার পিছনে একসঙ্গে হয়ে আন্দোলন করেছিল এই দেশটার এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। আজকে যদি স্বাধীন না হতো, আচ্ছা যদি আমরা বাংলাদেশ না পেতাম, তাহলে আমরা কি এত বড় বড় চেয়ারে বসতে পারতাম? আমরা এত বড় বড় অট্টালিকা তুলতে পারতাম? আমরা এত বড় বড় জায়গাতে বড় বড় কথা বলতে পারতাম? এগুলি ভাবা উচিত, মানুষ হিসেবে ভাবা উচিত। মানুষের বিবেককে দংশন করাটা এর চেয়ে বড় গুণা কিছু আছে বলে আমি জানি না, বুঝিও না আমি। আমার মনে হয় যে আমরা সবাই মিলে, যেহেতু আমরা একটি দেশ পেয়েছি, সেই দেশটিকে কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে দেশের মানুষকে ভালো রাখা যায়, কিভাবে দেশের মানুষকে অন্ততকে তাদের কষ্ট দুর্ভোগ থেকে আমরা তাদেরকে আলোর পথ দেখাতে পারি, সেই চিন্তা ভাবনা করা যায়, সেদিকে চিন্তা করা উচিত। নিজের ব্যক্তিগত একদম চিন্তার কিছু নেই। আরে একদম ওদিকে তো আমরা অবশ্যই চাচা আপনার কথাগুলি অত্যন্ত মনোযোগের সহিত আমরা শুনেছি, এবং আমরা আশা করি আপনার প্রতিটি কথা বর্তমান জনাব তারেক রহমানের সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই কথাগুলো তারা গুরুত্ব দেবেন। বিশেষ করে আপনি যে কথাটি সামারি করে বলেছেন যে প্রত্যেকেরই স্ব স্বীকৃতি, সম্মানটুকু রাষ্ট্রের বা সরকারের তরফ থেকে দেয়া উচিত, যেটি বঙ্গবন্ধু কিংবা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাউকে বিগত ৫৪ বছরে সরকারগুলো যথাযথ সম্মান দিতে পারেনি। আমরা একটু আসতে চাই সিলেটে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন এনজিও কর্মী, একজন রাজনৈতিক বিশ্লেষক, মিস্টার আহমেদ ফরহাদ। ফরহাদ ভাই, আপনি আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং এদেশের এ সময়ের অন্তত সবচেয়ে মুরব্বী যিনি, ওস্তাদ আলাউদ্দিন খাঁ পরিবারের বংশধর, দেশের সর্বোচ্চ ২১ পদকপ্রাপ্ত স্বরাষ্ট্র শেখ সাদী খানের তাৎপর্যপূর্ণ বক্তব্য শুনছিলেন বঙ্গবন্ধুর ১০৭তম জন্মদিনের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে। তার শেষ কথাটি দিয়ে যদি আপনার কাছে আসতে চাই, তিনি যেটি বলছিলেন যে গত ৫৪ বছরে কেন আমরা জাতির জনক বঙ্গবন্ধু কিংবা এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যথাযথ মর্যাদাটুকু দিতে পারেনি, কিংবা বিগত একটি সরকারও দিতে পারে নাই। এর পেছনে একজন রাজনৈতিক বিশ্লেষক কিংবা একজন সমাজকর্মী, উন্নয়ন কর্মী হিসেবে আপনার কাছে কোন বিষয়টা সবচেয়ে বেশি মনে হয় যে এই জায়গাতে আমাদের ঘাটতি রয়েছে, যে কারণে আমরা জাতীয় নেতাদেরকে একেকটা সরকার এসে মানে বিভাজিত জাতি, যে যেভাবে পারে ঠিক সেভাবেই আমাদের কার্যক্রমগুলো চালাচ্ছি, যে কারণে বঙ্গবন্ধুর যেই আহ্বানটুকু সারা পৃথিবীতে মানুষ জানতো যে তার নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হচ্ছে, আজকে দুঃখজনক হলো সত্য যে ৫৪ বছর পর তার জন্মদিনে রাষ্ট্র নীরব, সরকার নীরব। দেশ যদিও আজকে ফেসবুকে ভাইরাল বঙ্গবন্ধুর জন্মদিনের এই গুরুত্বপূর্ণ রিপোর্টটি নিয়ে, কিন্তু রাষ্ট্র সেখানে নীরব কেন? কি বলবেন? আহমেদ ফরহাদ। জি, ধন্যবাদ দাদা। সবাইকে শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানে। আমি খুবই কৃতজ্ঞ যে আজকের এই অনুষ্ঠানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কৃতি সন্তান ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভ্রাতুষ্পুত্র শেখ সাদী খান আছেন। ওনার প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমি মন্ত্রমুগ্ধের মতো আপনার আলোচনা শুনছিলাম। আমি যথার্থই আপনার সাথে একমত পোষণ করছি যে অন্তত এই জায়গায় আমাদের সবারই যার যতটুকু প্রাপ্য ওনাকে তার সম্মানটুকু দেয়া উচিত। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার নেতৃত্বে যে স্বাধীনতা সংগ্রামে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, এই ভারতীয় উপমহাদেশে অনেক জাতিগোষ্ঠী আছে যারা এখন পর্যন্ত পরাধীন। আমরাই মনে হয় বাঙালি জাতি যারা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। ভারতের যে ২৮টি রাজ্য আছে সেখানে কিন্তু অনেক জাতিগোষ্ঠীর মানুষ আছে। আমরা যদি চিন্তা করি তামিলদের কথা, তারা কিন্তু একটি অঙ্গরাজ্য, কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারেনি। পাঞ্জাবে যারা আছে আজকে তারা দ্বিখণ্ডিত। ৪৭-এর যে দেশভাগের যে দুটি জাতিসত্তার মানুষকে দ্বিখণ্ডিত করেছিল ব্রিটিশ সরকার, তার মধ্যে অন্যতম হচ্ছে পাঞ্জাব এবং আরেকটি হচ্ছে এই বাংলা।
যদিও একটি স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, যেটি আসলে এই বঙ্গভূমি জন্মের পর থেকে এইরকম একটি অভিনব ঘটনা কিন্তু আর ঘটেনি। এবং এই অভিনব ঘটনাটি যিনি ঘটিয়েছেন তার প্রতি আসলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবারই শ্রদ্ধা থাকা উচিত, এবং ওনার জন্মদিনে আমি ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং উনি যেই মুক্তি সংগ্রামের জন্ম দিয়েছিলেন, সেই মুক্তি সংগ্রামের উনি যদি নেতৃত্ব না দিতেন, তাহলে আজকে হয়তো এরকম একটি স্বাধীন ভূমিতে যে শ্রদ্ধাভাজন শেখ সাদী খান যে কথাটা বলছিলেন, যে এই ধরনের নগরায়ন বা আমরা যে বাঙালি সিভিলাইজেশনের কথা বলতেছি, তা কিন্তু আমাদের চোখে পড়তো না। এবং আমাদের ৭১-এর পরে যেভাবেই হোক আমরা একটি দেশ পেয়েছি। বঙ্গবন্ধু ১৯৭৫ সালে পরিবারে নিহত হওয়ার পরে যেভাবে আমরা প্রশাসকদের দ্বারা শাসিত হয়েছি, তারপরে ৯০-এর পরে আমরা একটি গণতন্ত্রের যাত্রা শুরু করেছিলাম, সেটিও মাঝে মাঝে ধুকে ধুকে আবার আমরা একটি ২০২৪-এ একটি ধাক্কা খেয়ে আবারও গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করতেছি। আমরা মনে হয় আসলে আমাদের এই ব্যর্থতা বা সফলতার গল্প যদি আমরা শুরু করি বা ইতিহাসটা যদি আমরা জানতে চাই, আমাদের মনে হয় প্রত্যেকটা জায়গায় আমাদের নির্মোহ বিচার বিশ্লেষণের দাবি রাখে। এবং প্রত্যেক রাজনীতিবিদেরই, যিনি আমাদের শ্রদ্ধাভাজন শেখ সাদী খান ওই কথাটাই বলেছেন যে একজন মানুষ হিসেবে ওনার জীবনে সফলতা এবং ব্যর্থতা থাকতেই পারে, একজন রাজনীতিবিদ হিসেবে ওনার জীবনে সফলতা এবং ব্যর্থতা থাকতেই পারে, কিন্তু কিছু ভূমিকার জন্য আসলে সমাজের প্রত্যেক জায়গা থেকে সবার কন্ট্রিবিউশনের প্রতি, অর্জনের প্রতি নির্মোহ শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। বঙ্গবন্ধু সেই রকমই একজন মানুষ, এবং ওনার আজকে যে জন্মদিন, আমরা মনে হয় কিছু বিষয় রাজনৈতিক আলোচনার বাইরে রাখাই উচিত। সেরকমই একজন ব্যক্তি হচ্ছেন বঙ্গবন্ধু। তো সেটি আসলে কেন আমরা রাখতে পারিনি, দাদা যে প্রশ্নটি করেছেন, আসলে আপনি আপনার বক্তব্য শুরুতেই বলেছেন যে আমরা বঙ্গবন্ধুকে একটি রাজনৈতিক এজেন্ডা হিসেবে নিয়ে এসেছি। একটি দলের রাজনৈতিক এজেন্ডা যখন ধারণ করে কেউ, তখন স্বাভাবিকই তার বিরোধী যে শক্তি থাকে, সর্বশক্তি দিয়ে সেই রাজনৈতিক এজেন্ডার তারা বিরোধিতা করেন। তো বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু বঙ্গবন্ধুকে একটি রাজনৈতিক এজেন্ডা হিসেবে নিয়ে আসছেন, স্বভাবতই বাংলাদেশ আওয়ামী লীগের যারা বিরোধী শক্তি, তারা বঙ্গবন্ধুকে যত ধরনের অপপ্রচার বা নেগেটিভ ধারণা আছে তা দিয়েই প্রটেস্ট করার চেষ্টা করেছেন, এবং যার কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বঙ্গবন্ধুকে শুধুমাত্র আওয়ামী লীগের একজন নেতা বা আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট বা আওয়ামী লীগের একজন কর্ণধার হিসেবেই পরিচিত করা হয়েছে, যেটি আসলে আমাদের জন্য দুঃখজনক। এই দিক থেকে যদি আমরা চিন্তা করি, আমরা বঙ্গবন্ধুকে একজন জাতীয় নেতা হিসেবে পরিচিত করাতে পারিনি। আমাদের বিভক্ত জাতি এখনো কিন্তু আমরা বিভক্ত। এবং এর কারণ যদি আপনি দেখেন, আসলে আমি যতটুকু পড়াশোনা করি, আমি চেষ্টা করি সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে, রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে বিষয়গুলোকে নির্মোহ জায়গা থেকে বিশ্লেষণ করার। আপনি যদি বাংলা ভাষাকে দেখেন, এই বাংলা ভাষা কিন্তু আপনার একদম সৃষ্টির প্রথম থেকেই এই ভাষাটা সবচেয়ে নির্যাতিত এবং নিপীড়িত একটি ভাষা। প্রত্যেকটা জায়গায় এই ভাষাটা সংগ্রাম করে করে কিন্তু আজকের এই অবস্থানে আসছে। আপনি যদি বাংলা ভাষার প্রথম আদিগ্রন্থ চর্যাপদকে দেখেন, এই চর্যাপদ কিন্তু আমাদের দেশে পাওয়া যায়নি। সেটা ৭ম শতকে লিখিত চর্যাপদ চলে গেছিল নেপালের রাজদরবারে। তুর্কিরা যখন আমাদের দেশ শাসনের জন্য আক্রমণ করে, তখন এখানকার বুদ্ধ সহজীয় সম্প্রদায় একটি ভাষাকে ভালোবেসে বুকে নিয়ে তারা কিন্তু নেপালে, তিব্বতে চলে যায়, এবং ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী এটা আবিষ্কার করেন, এবং উনি দেখান যে এই চর্যাপদ হচ্ছে বাংলার একটি আকর গ্রন্থ, এবং এটা নির্যাতনের কারণে আপনার নেপালে চলে যায়, তিব্বতে চলে যায়। আপনি ১৯৪৭-এর দেশ ভাগের পরে যে পাকিস্তানের দুটো অংশ জন্ম নেয়, প্রথম যে আঘাতটা আসে সেটা কিন্তু এই বাংলা ভাষার উপরে। এবং ১৯৫২-তে একটা জাতিগোষ্ঠী তার ভাষার অধিকার রক্ষার জন্য বুকের রক্ত দিয়ে প্রতিষ্ঠা করতে হয় যে না, আমার ভাষাটা জাতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হবে। এবং আমরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনটা জানি, কিন্তু অনেকেই কিন্তু ১৯৬১ সালের আসামের শিলচরে যে ১১ জন শহীদ হয়, শুধু আসামে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য ১১ জন শহীদ হয় আসামের শিলচর স্টেশনে ১৯৬১ সালে, যে অসমিয়াদের জন্য অহমিয়া ভাষাকে শুধুমাত্র রাষ্ট্র এবং দাপ্তরিক ভাষাবে প্রতিষ্ঠা করা হবে। এই সিলেট এলাকার যারা বাঙালি বাংলাভাষী ছিল, তারা তখন তার প্রতিবাদ করে, এবং অসম পুলিশ সেই সব প্রতিবাদকারী মানুষের উপর গুলি চালায়, এবং ১৯৬১ সনে আসামের শিলচরে ১১ জন শহীদ হয়। এখনো যদি আপনি শিলচর স্টেশনে যান, শিলচরে কিন্তু ১১ শহীদের শহর হিসেবে এই শহরটাকে সবাই চিনে। তাইলে একটি ভাষা তার অস্তিত্ব রক্ষার জন্য বছরের পর বছর সংগ্রাম করে যাচ্ছে, মানুষ যেখানে রক্ত দিচ্ছে, সেই ভাষাভাষী জনগোষ্ঠীর একটি ভূখণ্ড, যেটি হচ্ছে আপনার বছরের ৬ মাস বর্ষায়
নিমজ্জিত থাকে, যার ভূমি গঠিত হয়েছে আপনার উজান থেকে ধেয়ে আসা পলল ভূমিতে, যার মানুষজনের আপনার চিন্তা ভাবনা নানাভাবে বিক্ষিপ্ত। আপনি যদি আদি সমাজের কথা বাংলাদেশে চিন্তা করেন, ইউনিফাইড কোনো চিন্তা ভাবনা কিন্তু আমাদের এই সোসাইটিতে ছিল না। একমাত্র বঙ্গবন্ধুই ব্যক্তি যিনি আসলে মোটামুটি আপামর জনসাধারণকে একটা জায়গায় নিয়ে আসতে পারছিলেন, এবং সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে, সামান্য কিছু মানুষ ছাড়া ঐক্যবদ্ধভাবে সবাই কিন্তু সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন, যার ফলে 1971 একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এর আগে আপনি যত ধরনের আন্দোলন সংগ্রাম দেখবেন, বাঙালি কখনোই এককভাবে একটি সম্মিলিত আন্দোলন সংগ্রাম কিন্তু গড়ে তুলতে পারেনি। আপনি 1757 সালের পলাশির যুদ্ধের ইতিহাস যদি আপনি পড়েন, আপনি সেখানে দেখবেন নবাব সিরাজের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছিল তারা কিন্তু এই বাংলাদেশের মানুষ। ব্রিটিশদের কাছ থেকে ভাড়ায় টাকা নিয়ে, মাসিক বেতন নিয়ে তারা সিরাজের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, এবং 1757 সালের 23শে জুন স্বাধীনতার সূর্য যে অস্তমিত হয়, সেখানে কিন্তু ব্রিটিশ সৈন্য সংখ্যা ছিল খুবই কম। আমাদের এই দেশীয় সৈন্যরাই ব্রিটিশদের টাকায় মাসিক বেতন নিয়ে তারা আমাদের নবাবের বিরুদ্ধে যুদ্ধ গ্রহণ করে। কিন্তু আপনি 71 সালে 70-এর নির্বাচনে যেই আওয়ামী লীগের যে নিরঙ্কুশ বিজয়, সেই বিজয়ের পরে যখন ক্ষমতা দিতে তালবাহানা শুরু করে, তখন কিন্তু বঙ্গবন্ধুই একক নেতৃত্ব হিসেবে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে কিন্তু উনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন। কিন্তু আমরা কেন আমি একটু যদি আহমেদ ফরহাদ ভাই, আমি যেহেতু আলোচকের সংখ্যা বাড়ছে, এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের কালের কণ্ঠের মাল্টিমিডিয়া নিউজ এডিটর শ্রদ্ধেয় গাউস রহমান পিয়াসদা। তিনি নিশ্চয়ই আলোচনাটাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন। আমি আপনার আলোচনাটা খুব চমৎকার ভাবে শুনছিলাম, যে আপনি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম সেখান থেকে আপনি একটু প্রসঙ্গ থেকে একটু বিস্তৃত আকারে চলে যাচ্ছেন। আমি চাচ্ছি যে ছোট্ট করে যে এই প্রশ্নটা আপনাকে করেছিলাম, যে কেন 54 বছরে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে তার মর্যাদা, তার সম্মান, তার স্বীকৃতি দিতে পারিনি, যেটি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের বেলায়ও তার দলের নেতা কর্মী সমর্থকরা বলেন যে আওয়ামী লীগও যখন ক্ষমতায় ছিলেন তখন বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার দল আওয়ামী লীগ জিয়াউর রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কটাক্ষ করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াকে স্বাধীনতার ঘোষক বলাতে তারা নানান ধরনের ক্রিটিসাইজ করেছে। এই যে হীনমন্যতা যে শব্দটি আমাদের শেখ সাদী খান করেছেন, সেখান থেকে আসলে ইউটার্ন করা বা বেরিয়ে আসবার কোনো ধরনের ধরেন সুচিন্তিত কোনো টিপস, মতামত বা পরামর্শ, উপদেশ যাই বলি না কেন, বর্তমান মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যে সরকারটি ক্ষমতায় এসছে তারেক রহমানের নেতৃত্বে, সেই সরকারের যিনি প্রতিষ্ঠাতা মানে দলটির, তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, একজন সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন, অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম নিশানা আপনারা রাখতে চাইবেন না। এটি কোন ডাবল স্ট্যান্ডার্ড? এই বিষয়ে যদি আপনার এই সরকারের কাছে কোনো থাকে, যে আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম আসবে, তেমনি জিয়াউর রহমানের নামটাও আসবে। হয়তো বঙ্গবন্ধু 52 থেকে 71 পর্যন্ত একটি প্রেক্ষাপট তৈরি করেছেন দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে, কিন্তু জিয়াউর রহমানও সেই সময়ে এসে যেভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে অন্তত মানুষের হৃদয়ে তার জায়গাটুকু করে নিয়েছিলেন, সেইটুকুর স্বীকৃতি আমরা কেন দিচ্ছি না? এই সরকারের কাছে আপনার এই বিষয়ে ছোট্ট করে বলবেন যে আসলে সরকার এই বিষয়গুলিতে অতীতে 54 বছরে যাই হয়েছে, অন্তত এখন অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবকে তার যথাযথ সম্মাননা, যথাযথ মর্যাদা সেটি কিভাবে দিতে পারে? জি ধন্যবাদ দাদা। আমি জাস্ট আপনার সাথে এখানে অ্যাড করব যে আপনি যদি এটি আসলেই আমরা চাই এবং এটি প্রতিষ্ঠা করতে যাই, যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা যদি উনাদেরকে সকল আলোচনার ঊর্ধ্বে রাখতে চাই, তাহলে আমাদের প্রত্যেকেরই রাজনৈতিক এজেন্ডা থেকে দুইজনকেই আলাদা করে দিতে হবে। যেমন আপনি যদি টেকনিক্যাল সমস্যার কথাটা আমাকে বলেন, আমরা যখন বঙ্গবন্ধুকে আমাদের জাতীয় সংবিধানে স্থান দিলাম এবং জাতির পিতা হিসেবে সংবিধানের 4 অনুচ্ছেদে জায়গা করে দিলাম, ঠিক তখনই বাংলাদেশ আওয়ামী লীগের উচিত ছিল উনাদের দলীয় গঠনতন্ত্র থেকে বঙ্গবন্ধুকে আলাদা করে দেয়া। কারণ আপনি দলীয় গঠনতন্ত্রে বঙ্গবন্ধুকে রাখবেন, আবার সংবিধানে রাখবেন, তখন আসলে আপনি কোনটাকে বিলং করেন এটা কিন্তু জাতি দ্বিধাবিভক্ত হয়ে যায়। তো তারেক রহমানের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনি টেকনিক্যাল সমস্যাগুলো চিন্তা করবেন, বিশেষ করে যারা সমাজবিজ্ঞানী আছে, রাজনৈতিক বিশ্লেষক আছে, তাদের সাথে বসে আপনি যদি চান আপনার প্রয়াত বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলমত নির্বিশেষে সবার কাছে সম্মানিত হন, তাহলে অবশ্যই জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র থেকে উনাকে সসম্মানে কোনো রাজনৈতিক অবস্থানে না রেখে
সবার জন্য উন্মুক্ত করে দিবেন। সর্বোপরি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিও আমার অনুরোধ থাকবে, আওয়ামী লীগের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দলীয় প্রতীক হিসেবে না রেখে, যেহেতু উনি সংবিধানে স্থান পেয়েছেন, সবার জন্য, সংবিধান তো যে দেশের আপামর জনগোষ্ঠীর জন্য, সকল জনগণের জন্য, শুধুমাত্র দলীয় এজেন্ডাতে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত না করে সবার জন্য উন্মুক্ত করে দিলেই আমার মনে হচ্ছে যে একটি টেকনিক্যাল সমস্যার সমাধান হবে এবং আমাদের যে বিতর্কগুলো আছে সেই বিতর্কগুলো থাকবে। এবং দলীয় যে গঠনতন্ত্র আছে সেই দলীয় গঠনতন্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা, কোনো রাজনৈতিক কর্মী, কোনো রাজনৈতিক নেতা জাতীয় নেতাদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের কথাবার্তা না বলে, স্পষ্ট এই ধরনের কোনো অনুচ্ছেদ রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে নিয়ে আসা। আমরা বিগত আমলেও দেখেছি যে বঙ্গবন্ধু এখন যেভাবে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, ঠিক বিগত 17 বছরও কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে কি ধরনের কুৎসা রটনা করা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কি ধরনের জাতীয় সংসদে দাঁড়িয়ে কিছু নেতা মন্ত্রীরা কিন্তু বিষোদ্গার করেছেন, যা আদতে আসলে মানুষ ভালোভাবে পছন্দ করেনি। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা শুধু নেতা কেন, স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা আমাদের জিয়া রহমানের বিরুদ্ধে খেতাবিত নিয়ে গিয়েছিল। এগুলি তো চরম ধরেন, মানে এগুলি একটা মানুষ কিভাবে জ্ঞান সত্যে একটা মানুষের স্বীকৃতি নিয়ে যেতে পারে, এগুলির আসলে সত্যিকার অর্থে আলোচনা হওয়া দরকার রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে। অনেক ধন্যবাদ ফরহাদ ভাই। আমরা একটু আসতে চাচ্ছি আমাদের কালের কণ্ঠের শ্রদ্ধেয় গাউস রহমান পিয়াস, যিনি আমাদের নিউজ এডিটর যুক্ত হয়েছেন অনেক ব্যস্ততার মধ্যেও। পিয়াসদাকে অনেক ধন্যবাদ জানাই। এদিকে যুক্ত হয়েছেন আমাদের নবীন রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রাজা টিটু, আমরা তার কথা শুনবো। পিয়াসদা, আপনাকে স্বাগত জানিয়ে যে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 107তম জন্মদিনে নবীনগরের কথা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমরা বলছিলাম যে পবিত্র সংবিধানে এখনো অনুচ্ছেদে 4-এ পরিষ্কার, 4-এর ক পরিষ্কার বলা আছে তিনিই আমাদের জাতির জনক। যেহেতু ওই সংবিধান এখন পর্যন্ত নতুন করে অ্যামেন্ডমেন্ট হয়নি, নতুন করে পরিবর্তন হয়নি, তিনি আমাদের জাতির পিতা বা জাতির জনক, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি। কিন্তু রাষ্ট্র আজকে তার জন্মদিনে ন্যূনতম একটি বিবৃতি, বাণী কিংবা তার নামটি উচ্চারিত হচ্ছে না, এরকম একটি সিচুয়েশন গত 54 বছর যাবৎ, যেটি দুই আলোচক শেখ সাদিক খান কিংবা একজন রাজনৈতিক বিশ্লেষক, একজন উন্নয়ন কর্মী, একজন এনজিও কর্মকর্তা আহমেদ ফরহাদও বলছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যেমন শহীদ জিয়াকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করেছে, আবার বিএনপি সরকার ক্ষমতায় এসে অতীতে কিংবা বর্তমানেও বঙ্গবন্ধুর নামটি পর্যন্ত উচ্চারণ করতে তারা কুণ্ঠিত বোধ করছেন। এই চর্চাটার কতদিন চলবে, এ থেকে উত্তরণের আপনার কাছে কোনো পথ আছে কিনা, যদি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু বলতে চান? গাউস রহমান পিয়াস। শুরুতেই শ্রদ্ধা জানাচ্ছি গুণীজন শেখ সাদিক খানের প্রতি আমার খুবই শ্রদ্ধেয়, এবং ওনার গানের সঙ্গীতের সুরের গুণমুগ্ধ আমি। আর আমার সালাম নেবেন, ভালো লাগছে আপনাকে পেয়ে। আর যে কোশ্চেনটা করলেন, এটা তো ধরেন এখন সংবিধান আছে, আপনি বলছেন যে সংবিধানে থাকা সত্ত্বেও আজকে কেন কেউ উচ্চারিত হচ্ছে না। 1.5 বছর আগে 5 আগস্টের পরে যখন ভাঙা হচ্ছিল সারা দেশে, এবং জাতির জনক বা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে যখন আপনার বলেই ফেলি যে ছোট পরিসরে যে এবং প্রস্রাব করার মতো ধৃষ্টতা যখন লোকজন ছেলেরা দেখাচ্ছিল, তখনও কিন্তু সংবিধান অটুট ছিল। তখন তো সামরিক শাসন ছিল না বা কোনোভাবে সংবিধানের কার্যকারিতা রহিত করা হয়নি, তখনও ছিল। তো আসলে এখানে সংবিধানে আছে এইটা, হ্যাঁ ঠিক আছে আমরা বলতেই পারি, কিন্তু সংবিধানে থাকলেই তো হবে না, আমাদের চেতনায় থাকতে হবে, আমাদের বিশ্বাসে থাকতে হবে, হ্যাঁ আদর্শে থাকতে হবে। আর তাছাড়া আর আর এই যে আমার আগের ভাই যেটা বলছিলেন যে এটা উনি বোধহয় যেটা বলছেন যে রাজনীতিকরণ, উনি শব্দটা যদিও বলেন নাই, কিন্তু আমার যেটা মনে হয় যে যে বঙ্গবন্ধুকে স্বীকৃতি দিয়ে সংবিধানে আনা বা এই বিষয়গুলো, এটা হ্যাঁ এটা এক ধরনের রাজনীতিকরণ। তো আমি বলবো যে রাজনীতিকরণ কখন করা হয়, যে ধরেন কখন আমরা নদীতে বাঁধ দিই, যখন বন্যার যখন ঢলের আশঙ্কা থাকে, বন্যার আশঙ্কা থাকে, এই জন্য তো নদীতে বাঁধ দেওয়া হয়। তো তো জাতির জনক বা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর
মাহাত্ম্যকে রক্ষার যত আয়োজন ছিল, আমি বলবো আসলে এইটাই যে এখন আমরা যা দেখছি এই তারই হয়তো হয়তো একটা প্রস্তুতি বাঁধের মতোই ছিল, যে যে আমাদের সমাজে তো সেই শক্তিটা রয়েই গেছে আগাগোড়া 1971-এর পরেও, যে যারা ধরেন 71 মানে না, মুক্তিযুদ্ধ মানে না, বঙ্গবন্ধুকে মানে না। তো এখন সেই সেই প্রতিরক্ষা হিসেবেই হয়তো সংবিধানে নিয়ে আসা বা আওয়ামী লীগ সরকারের আমলে তাকে যত রকম ভাবে ধরেন উচ্চতার আসনে রাখার চেষ্টাটা ছিল। তো এটা এটা কতখানি ঠিক হয়েছে ঠিক হয়নি সেটা একদমই ভিন্ন বিষয়, কিন্তু আমি বলবো যে এই জন্য যে সমাজের বা আমাদের আমাদের যে ব্যবস্থা, সমাজের যে যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো আছে বলেই এটা হয়েছে, এবং এখন আজকে যেটা আমরা দেখছি এবং এটাও তাদের উপস্থিতিরই ফল। এবং সংসদের পদে পদে প্রথম অধিবেশনও আমরা দেখেছি যা হয়েছে সেটা কিছুতে কাঙ্ক্ষিত ছিল না। তো এরকম একটা সংসদ যখন থাকে বা এরকম একটা ধরেন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যখন সোসাইটিতে থাকে, তো তখন তো 71-কে রক্ষার বা মুক্তিযুদ্ধকে রক্ষার বা বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্বকে রক্ষার একটা চেষ্টা থাকবেই, এবং থাকবেই, এবং তাকে অস্বীকার করারও চেষ্টা থাকবে, অপচেষ্টা থাকবে, এবং সেটা এখন চলছে দাদা। এ থেকে আসলে উত্তরণের কোনো পথ আছে কিনা? আমি বারবার যে কথাটি পেশদা বলছিলাম যে আপনি প্রতিক্রিয়াশীল চক্র বলেন, স্বাধীনতা বিরোধী চক্র বলেন, যাই বলেন, এখন যেই সরকারটি ক্ষমতায় আছে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার নেতৃত্বে আছেন শহীদ জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, যিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ ঘুরে যে কথাটি সবচেয়ে বেশি জোর দিয়েছেন, উনি বলেছেন ৭১-কে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস চিন্তা করা যায় না। অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আমার সরকার, তিনি বলছেন যে আমি যদি সরকারে যাই মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সরকার পরিচালিত হবে। প্রশ্নটি হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা যদি আপনি বলবেন তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নাম নেওয়া যাবে না, তার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের যে তারিখটি সেটি আপনি সরকারি প্রজ্ঞাপন থেকে বাদ দিয়ে দিবেন, তার জন্মদিন পালন করবেন না, তার মৃত্যু দিবস পালন করবেন না। তাহলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যে 52 থেকে 71 পর্যন্ত পুরো প্রক্রিয়াটাকে যিনি নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের ইতিহাস কিংবা বাংলাদেশের অভ্যুদয়ের যে মূল নায়ক, মহানায়ক আমরা যাই বলি, তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান, যাকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলি। মূলত যিনি হচ্ছেন আমাদের এই রাষ্ট্রের স্থপতি বা সংবিধান অনুযায়ী জাতির জনক। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি একটি বিশাল এখন বর্তমানে বলাই হয় যে কালের কণ্ঠে হচ্ছে একমাত্র পত্রিকা যেটি সরকারের সবচেয়ে কঠোর সমালোচনা করছে, অত্যন্ত যৌক্তিকভাবে, শানিতভাবে তাদের নানান বিষয়গুলো তারা তুলে ধরছেন, নেতিবাচক বিভিন্ন কর্মযজ্ঞ। সেই পত্রিকার মাল্টিমিডিয়ার আপনি হচ্ছেন নিউজ এডিটর, অর্থাৎ পত্রিকার বার্তা প্রধান। আপনি কি বর্তমান সরকারের প্রধান তারেক রহমানের কাছে কিছু একটা আহ্বান কিংবা একটু অনুরোধ কিংবা একটু করজোড়ে মিনতি করবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব কিংবা তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তারও যে প্রাপ্যটুকু সবগুলো যেন অন্তত এই সরকারের আমলে সেগুলি দিয়ে দেওয়া হয়? এখন ধরেন আপনি কাকে বলবেন, যিনি ধরেন জেগে ঘুমায়, কেউ যদি জেগে ঘুমায় তা আপনি কখনোই আপনি জাগাতে পারবেন না। আপনি নিশ্চয়, আমরা তো সবাই জানি, আপনিও আমরা সবাই জানি যে ধরেন বিএনপি বা তারেক রহমান বা অন্য সবাই আর যারা আছেন তারা কি জানেন না বিষয়গুলো? সবাই তো জানেন নিশ্চয়ই, তারা রুদ্ধদ্বার বৈঠকে তারা নিশ্চয়ই এগুলো আলোচনাও করেন। হ্যাঁ, কিন্তু তারপরেও আসলে সবকিছুর উপরে এখন রাজনীতি চলে, সংবিধানের উপরে হয়তো রাজনীতি চলে গেছে। তো এরকম একটা সময় দাঁড়িয়ে আসলে খুব বেশি প্রত্যাশা করা আমার প্র্যাগমেটিক মনে হয় না আমার কাছে। কারণ তারা হয়তো সেই 5 বছরের হিসাবে করছেন, যে 5 বছর ক্ষমতায় থাকা, সরকারে থাকা, বা তারপর ধরেন আমি একটু পেছনে ফিরে যাই, 2001-এ যখন জামাত 4 দলীয় জোট ক্ষমতায় আসলো, যখন তাদের গাড়িতে জাতীয় পতাকা দেখা গেল, ইভেন জাতীয় দৈনিকগুলোতেও কিন্তু সেই ছবি ছাপা হয়ে ঢি ঢি তিরস্কার নিন্দার ঝড় বয়ে গেছিল, যে 71 মুক্তিযুদ্ধের বাংলাদেশে কিভাবে এরকম রাজাকারদের গাড়িতে এমনি জাতীয় পতাকা উড়ে। কিন্তু সেই তারাই যখন সংসদে আপনার বিরোধী দলীয় নেতা হন বা বিরোধী দলের আসনে বসেন, এবং সে তাদেরকেই যখন আপনার এখানে ধরেন শোক প্রস্তাব গ্রহণ করা হয়, তো এরকম একটা সময় দাঁড়িয়ে এবং যখন এগুলি যারা যে সরকার অ্যালাউ করে বা প্রশ্রয় দেয় তাদের কাছ থেকে আপনি কিভাবে এত বেশি প্রত্যাশা করেন? প্রত্যাশার জায়গা তো আমি দেখি না, আমি তো ভরসার জায়গা পাই না।
দাদা, আমার ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে, আলোচনার প্রেক্ষিতে আর কি। না, অবশ্যই ফরহাদ ভাই আপনি প্রশ্ন করবেন না, কারণ উনি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে এসেছেন, কারণ তিনি কালের কণ্ঠ মতো একটা পত্রিকার বার্তা প্রধানের দায়িত্বে আছেন মাল্টিমিডিয়া একটু গ্রুপের। একটা আমি technical যেটি প্রশ্ন। বলছিলাম যে মানে পিয়াস দা, আপনার দুঃখবোধ, আপনি যদিও আলোচনাটা আপনি যে জায়গায় না নিয়ে আমি যাচ্ছেন সেই না না আলোচনা যদি দুঃখ, আমি আমার কোনো আমি দুঃখবোধ নেই। আমি আসলে একদম মানে প্রায়োগিক বিষয়ে প্রায়োগিক ভাবে ভাবনার চেষ্টা করি এবং বলার চেষ্টা করি যে যেখানে যার কাছ থেকে যেটা পাওয়ার, যদি প্রত্যাশার জায়গা থেকে প্রত্যাশা করি, যদি প্রত্যাশার জায়গা থাকে না আমি করি না, এবং তাকে তাদেরকে স্মরণ করে দেওয়ার জায়গায় তো আমরা নাই। এবং আমি যে শুরুতে বললাম যে 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 জেগে ঘুমায় তাকে তো আপনি জাগাতে পারবেন না। তারা একদমই ওয়াকিবহাল। তারা তারা কি বাংলাদেশের ইতিহাস জানে না? তারা কি বঙ্গবন্ধু 17ই মার্চ, 26 মার্চ এগুলি কি তারা কি জানে না? নিশ্চয়ই জানে। জাতীয় দিবসগুলো যখন আপনার গায়েব করে দেওয়া হয় এবং এই নিয়ে যখন তেমন কথা হয় না, তখন আপনার কি আশা করবেন তাদের কাছ থেকে, না, আপনি তো তাই না? মানে আলোচনাটা আপনি সেই জায়গায় নিয়ে যাচ্ছেন, আমার সারা রাত শেষ হবে না, কারণ আপনি যুদ্ধাপরাধের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যাদের ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের যখন সুপ্রস্তাব হ্যাঁ, যিনি গ্রহণ সেটাই করেন, সেটাই। তিনি কিন্তু বীর বিক্রম। যিনি গ্রহণ হ্যাঁ, হ্যাঁ, করেছেন তিনি মাননীয় স্পিকার, তিনি হ্যাঁ, মুক্তিযুদ্ধের হ্যাঁ। অন্যতম একজন বীর বিক্রম। তিনি কি হুম, পারতেন হুম। না পেশ দা, এখন কথায় কথা আসে, বীর বিক্রম যিনি স্পিকার তিনি তো বলতে পারতেন যখন সুপ্রস্তাবে এই ধরনের যুদ্ধাপরাধের নামগুলো আসে, ঠিক আছে এইগুলো আমি ভোটে দেব, মাননীয় সংসদ সদস্য আপনারাই ভোটে নির্বাচিত করবেন, আর এই ভোটে করবেন যেটা গ্রহণ হবে কি হবে না। তখন বিএনপি যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, তাদের যে 208টি আসন এখন সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ ডাবল সংখ্যাগরিষ্ঠ, যেটাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বলা হয়, ভোটে দিলেও তো আমার মনে হয় সুপ্রস্তাবগুলি গৃহীত হইতো না। আমার বিশ্বাস বিএনপি নিশ্চয়ই সেদিন এই প্রস্তাবগুলি গ্রহণ করতেন না। কিন্তু মাননীয় স্পিকার নিজে একজন মুক্তিযোদ্ধা, একজন বীর বিক্রম হওয়ার পরেও তিনি একদম স্বাচ্ছন্দ্যে সানন্দে হাসতে হাসতে নামগুলি গ্রহণ করেছেন। আপনি কোথায় যাবেন? আসলে ঠিকই বলেছেন যে তারা যদি জেগে জেগে ঘুমাই, তাহলে তো আসলে আমরা সেই ঘুম ভাঙাতে পারবো না। ফরহাদ ভাই কি যেন বলছিলেন আপনি? আচ্ছা, পিয়াস ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন সরাসরি। আপনি যেটা বললেন যে বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার প্রেক্ষাপটে জাতীয় সংবিধানে উনাকে বা বিভিন্ন জায়গায় রাখার যে চেষ্টাটা করা হয়েছে, আওয়ামী লীগের কি উচিত ছিল না যখনই উনাকে জাতীয় সংবিধানে রেটিফাই করা হয় সাথে সাথে আওয়ামী লীগের গঠনতন্ত্র থেকে উনাকে বের করে দেয়া? একটি রাজনৈতিক দলের গঠনতন্ত্রে যখন একজন নেতাকে রাখা হবে, তখন স্বাভাবিক তার অপোনেন্ট তো তার বিরোধিতা করবেই। আপনি দুইটাকে একই জায়গায় রেখে কিভাবে আপনি একটি জাতিসত্তার আপামর জনগোষ্ঠীর কাছে চান যে একজনকে জাতীয় নেতা হিসেবে পরিগণিত করবেন? তাহলে তো এটা একদলীয় শাসন হয়ে গেল। আপনি যখন গণতন্ত্রের মধ্যে বহুদলীয় শাসনের কথা চিন্তা করবেন, তখন তো অপোনেন্টকে আপনি সুযোগ দিতে হবে রাজনীতি করার। আপনার আর যিনি যিনি না, ফরহাদ ভাই আপনার সঙ্গে আমি একমত, যিনি জাতির পিতা হবেন তাকে তো কোনো দলীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখা ঠিকই না, তাকে সকলের কাছে ছেড়ে সকল দলের ভিত্তিতে তাকে জাতির পিতা করতে হবে, রাইট? আপনি বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র লাস্ট যখন করা হয়, গঠনতন্ত্রে যে আপনার প্রস্তাবনা দেয়া হয়, সেই প্রস্তাবনা 20 থেকে 22 পাতা। একজন কৃষক শ্রমিক মজদুরের পক্ষে ওই 22 পাতা প্রস্তাবনা পড়া কোনোদিনও সম্ভব না। পেয়াস দা কি বলবেন? আমি কিন্তু মানে ঠিক এরকম ভাবনার জায়গা থেকেই আমি বলেছিলাম যে আমি যে নদী রক্ষা বাঁধ কখন দেয়, যখন আপনার বন্যার ঝড়ের আশঙ্কা থাকে। এই যে স্বাধীনতার 54 বছর পরে এসে আমরা যে বাংলাদেশ দেখতে পাচ্ছি, এখন আওয়ামী লীগ যদি সেই বাংলাদেশের আশঙ্কা যদি আগেই করে থাকে, সেই দূরদর্শীদের থেকেই যদি তারা সেই উদ্যোগগুলো নিয়ে থাকতেই পারে। আমি তো জানি না, আমি আওয়ামী লীগের, আমি তো কোনো রাজনৈতিক দল করি না, বা আমি জানি না বা তারা সেই রকম যা ভাবনা থেকে এগুলো করেছে কিনা। তারা প্রোটেকশন মানে তারা 71কে রক্ষা, মুক্তিযুদ্ধকে রক্ষা বা 71-এর চেতনাকে রক্ষার জায়গা থেকেই সেগুলো করেছে কিনা হয়তো করে থাকতে পারে। এবং আমার তো মনে হয় সেটা করা হয়তো যথার্থ ছিল, নাইলে তো আজকের বাংলাদেশ যেই জায়গায় আসছে তাহলে হয়তো আরো আগেই চলে আসতো। না, সেটা তো তারা বিভিন্ন জায়গায় রেটিফাই করছে। পাশাপাশি দলীয় গঠনতন্ত্রকে শুধুমাত্র বঙ্গবন্ধুকে রেখে দেয়াটা, সেটা আওয়ামী লীগের একটি রাজনৈতিক এজেন্ডা নেয়াতে বিরোধী পক্ষ বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে হেয় করছে কিনা, আমার প্রশ্নটা হচ্ছে সেই এখন জায়গায়। এখন হয়েছে কি, ধরেন আপনি যদি কিছুকে অস্বীকার করতে চান, অজুহাতের অভাব লাগে না। দলীয় গঠনতন্ত্রের বাইরে দিলেও যারা মানবে না জাতির পিতাকে, তারা অন্যভাবে মানবে না। এখন আপনি আসলে কিভাবে আপনি অস্বীকার করতে চাইলে অজুহাতের একদম অভাব নাই। আপনি না, ভারতকে টেনে নিয়ে আসবেন নানাভাবে, যে হ্যাঁ যে যুদ্ধ তো হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, বা নানাভাবে সেটা আপনি বলতে পারেন। প্রত্যেকটা রাজনৈতিক এটা দলের তো আলাদা আলাদা গঠনতন্ত্র থাকে, আলাদা আলাদা এজেন্ডা থাকে। তো যখন একজন রাজনৈতিক নেতা, ওনার দলীয় গঠনতন্ত্র থাকবেন, জাতীয় সংবিধানও থাকবেন,
বিরোধী পক্ষ চাইলে কিভাবে ওই রাজনৈতিক নেতাকে ফেস করবেন? না না, এটা ফরাদ ভাই পেঁয়াজদার প্রশ্নটা, উত্তরটা কিন্তু সোজা, একদম ছোট্ট করে আপনি, উনি হ্যাঁ, উনি আমি সবসময় একদম কম কথা সিম্পলি, বলেন। হ্যাঁ উনি কিন্তু বলেছেন যে আপনি যতই গঠনতন্ত্রে রাখেন, দলীয় ভাবে বাদ দেন, যাই করেন না, যারা মানবে না, যারা যতক্ষণ মানবে পর্যন্ত না আমাদের তারা তখনও মানসিকতা মানতো না, পরিবর্তন এখনো না হবে, মানছে না। ততক্ষণ পর্যন্ত দাদা, ওই যে বললেন জেগে জেগে আমরা ঘুমাচ্ছি, আমি আপনার কথা বুঝতে পারছি। এটা হচ্ছে রাইট যদি রাইট, একটা আমাদের দেশে মানসিকতার পরিবর্তনটা আনতে হবে। ইনি যে বলছেন, একটা দেশে যদি এক দল থাকে তখন সেটা ঠিক আছে, কিন্তু যখন আপনি বহুদলীয় গণতন্ত্রে যাবেন, আপনার সংবিধানটা তো সবার জন্য হতে হবে তো। ইয়া ইয়া ইয়া, আপনি যখন বহুদলীয়, এখন এখন আমি ধরেন আওয়ামী লীগের গঠনতন্ত্রের সাথে একজন মানুষ বিরোধী হতেই পারে, তখন আপনি সেটাকে কি বলবেন? আপনার দেশে যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে, একটা মাত্র দলের গঠনতন্ত্র থাকে, আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু যখনই আপনি বহুদলীয় রাজনৈতিক দলের কথা বলবেন, বহুদলীয় গঠন মানে গণতন্ত্রের কথা বলবেন, তখন তো প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা গঠনতন্ত্র থাকবে, আলাদা আলাদা রাজনৈতিক এজেন্ডা থাকবে, আলাদা আলাদা নেতৃবৃন্দকে সামনে রেখে ওনারা জনগণের কাছে যাবেন। এখন আওয়ামী লীগের গঠনতন্ত্র যদি বঙ্গবন্ধু থাকে, আবার জাতীয় সংবিধানও থাকে, সেই সংবিধানে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি সহজভাবে নিবে? আমি টেকনিক্যাল প্রশ্ন করতেছি, আবেগ ওই জায়গা থেকে না, একটা আপনি যেটা টেকনিক্যাল বলছেন প্রশ্ন। এটা তো একেবারে যৌক্তিক ফরহাদ ভাই, আপনার প্রশ্ন যৌক্তিক, এবং এটিই কিন্তু আমরা বিগত দিনে 17 বছরে আওয়ামী লীগের শাসনামলে যেটা শুনেছি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আওয়ামী লীগ বা তার যে প্রধান শেখ হাসিনা, তারা আসলে তাকে দলীয় নেতায় পরিণত করেছিলেন। তিনি যে জাতির পিতা, বা কনস্টিটিউশনে যেভাবে তাকে 4-এর কতে সংযোজিত করা হয়েছিল, সেটি আসলে অনেকটা গায়ের জোরে করা হয়েছিল। যদি এভাবে তাকে সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে বাড়াবাড়িটা করা হয়েছে, সেটি না করে যদি জাতির সামনে এটা ছেড়ে দেওয়া হতো, তাহলে আমার মনে হয় সর্বদলীয় ভাবে, যেটি বিএনপিও মাঝে মাঝে বলেন যে আওয়ামী লীগ তো শেখ মুজিবুর রহমানকে তাদের জাতীয় নেতা না, দলীয় নেতা বানিয়েছেন। সে কারণে আসলে এই প্রশ্নগুলো আজকে উঠছে। জায়গা পেঁয়াজদা একটু থাকবেন, আমরা অনেকক্ষণ যাবত শাহিন রাজার টিটুর বক্তব্য শুনতে পাচ্ছি না। টিটু, আসলে আমার আর কিছু বলার নেই, আপনি অনেকগুলো কথা শুনেছেন। এই প্রেক্ষিতে যেটি বলা হচ্ছে যে সংবিধানে থাকলে কি আর না থাকলে কি, যদি আমরা জেগে জেগে ঘুমাই, তাহলে তো বঙ্গবন্ধু শেখ মুজিব কিংবা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের স্বীকৃতি, তাদের সম্মাননা আসলে আগামী 54 বছরও দেয়া যাবে কিনা, সেটি নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠতে পারে। এই অবস্থায় এই সরকারের কাছে আপনার কিছু বলার আছে কিনা, বিশেষ করে বঙ্গবন্ধুর 107তম জন্মদিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি এই বিষয়ে কিছু বলেন। টিটু। ধন্যবাদ দাদা। আমি আসলে শুনছিলাম, সকলের কথাই শুনছিলাম। 1971 সালে আসলে আমরা শুধু একটা মানচিত্র পেয়েছি, আমরা একটা দেশ পেয়েছি, একটা স্বাধীনতা পেয়েছি, বাট আমাদের চিন্তা, চেতনা, আচরণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের স্বাধীনতার কোনো প্রতিফলন আমরা বিগত 54 বছরও দেখতে পাই নাই। 54 পেরিয়ে 55 হয়ে গেছে। আমাদের মানসিক স্বাধীনতা বলতে আমি যে জিনিসটাকে বোঝাতে চাচ্ছি, সহনশীলতা, ভিন্ন মতকে গ্রহণ করার ক্ষমতা এবং জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখার মানসিকতা, আমরা এগুলাতে আসলে স্বাধীন হয়নি। আমরা যে মানচিত্রটা পেয়েছি, এই মানচিত্রটাও পেয়েছি একটা বিদ্বেষমূলক আচরণের মাঝে থেকে। 1971 সালেও এই মানচিত্রের এগেইনস্টে দেশের একটা অংশ চলে গিয়েছিল। তারপর রাজনীতি শুরু হলো শত্রুতামূলক স্লোগান দিয়ে, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আরেক দল বলে 71-এর রাজাকার, বাংলা ছেড়ে পাকিস্তান যা। আরেক দল বলে খালেদা না বিলেদা, ভৈরবের কি ফুলে দেয়া, এরকম একটা স্লোগান। মানে স্লোগান গুলোই যেন কেমন একে অপরের শত্রু, একে অপরের মানে মারমুখী স্লোগান। মনে হচ্ছে যেন আরেকটা যুদ্ধ খুব সন্নিকটে, যুদ্ধে নামার আগে যেমন মানুষ একটা স্লোগান দেয়, এরকম স্লোগান। এগুলা দেখতে দেখতে আসলে আমরা বড় হয়েছি। এই মুক্তির মানে আমাদের যখন আমরা কখনোই একটা পরিচয় সংকটে পড়ি, আমাদের মনে আসে না সেটা যে আমি প্রথমে একজন বাঙালি, আমি একজন বাংলাদেশি। এই পরিচয়ের চেয়ে আমার মনে হয় আমরা মনে করি আমি কোনো দলের, আমি কোনো রাজনৈতিক দলের, আমি কোনো সংগঠনের,
এটা আমাদের কাছে বড় হইয়া চলে আসে। বাঙালি এবং বাংলাদেশি পরিচয় আমাদের কাছে বড় হয় না। এখন এসব সংকট উত্তরণের বিষয়ে আমরা কি বলবো দাদা? আমরা তো অনেক একটা উপজেলা শহরে থাকি, এগুলো রাষ্ট্রীয় বিষয়, জাতীয় বিষয়। যতই এখানে বলা বলি করি, আমার মনে হয় এই বিষয়গুলো রাষ্ট্রের নীতি নির্ধারকের কানে পৌঁছাবে বলে আমি মনে করি না, আমার মনেও হয় না। যদি এই স্বাধীনতা বিষয়টা আসে, শুরুটাই যেখানে হয়েছে সেটা আসলে সম্ভব। পিয়াস ভাইয়ের যে কথা বলছে, উনি কম কথা বললেও সার সংক্ষেপ কথা বলে ফেলেছে। এটা আসলে আমাদের মানসিকতার স্বাধীনতা কখনো হবে কিনা আমার এটা বিশ্বাস হয় না। যতদিন মানসিকতার স্বাধীনতা না আসবে, ততদিনই আমাদের এই কথাবার্তা চিল্লা চিল্লি চলতেই থাকবে। ইট উইল বি কন্টিনিউ 54 ইয়ার্স, 100 ইয়ার্স, 200 ইয়ার্স, এটা শেষ হবে না কখনোই। আপনার যে কথাগুলো বলতেছিলেন শুনছিলাম, আপনার যে এখন প্রশ্ন, এই আমাদের শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান দুইজনের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে ভূমিকাটা গুরুত্বপূর্ণ, বাট এক একজন এক এক ধরনের। বিশেষ করে 1971 সালে যখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়, সেটা অবশ্য ইতিহাসের একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল, কিন্তু পরবর্তীতে সেই ইতিহাসও বিকৃত হয়। এখানে মূল বিষয়টা আসলে ইতিহাস নয়, ইতিহাসের ব্যাখ্যা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বলতে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের আদর্শিক ভিত্তির কেন্দ্র হিসাবে দেখে, অন্যদিকে জিয়াউর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের রাজনৈতিক দর্শনের প্রতীক হিসাবে তুলে ধরে। ফলে দুই দলের মধ্যে এক ধরনের ঐতিহাসিক প্রতীকী দখল, যেটাকে আমরা সাইম্বলিক ওনারশিপ বলি, যেটাকে মালিক, মানে এ প্রতীকের আমি মালিক, এই প্রতীকের আমি মালিক, সাইম্বলিক ওনারশিপ তৈরি হয়েছে। এখন এক পক্ষ মনে করে স্বাধীনতার মূল নেতৃত্বে বঙ্গবন্ধু, অন্যদিকে বিএনপি মনে করে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব মেজর জিয়াউর রহমানের ভূমিকা আছে। এই ভিন্ন জোর দেওয়াই বিতর্ক তৈরি করে। আপনার রাষ্ট্র এবং দলীয় ইতিহাস, স্বাধীনতার পর বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় যে দল এসেছে তারা নিজেদের দৃষ্টিভঙ্গির অনুসারে ইতিহাসকে তুলে ধরেছে। এখানে তাদের নিজের মতো আমরা এই জায়গাটায় আমরা একটু থাকতে চাই, কারণ আলোচনাটা আমরা শেষ করবো সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে, 1 ঘন্টা হয়ে গেছে। যেহেতু একজন সরাসরি বীর মুক্তিযোদ্ধা আছেন, তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন এবং তিনি এখন 73 কি 74 বছর বয়স্ক, সারা পৃথিবীতে যিনি সর্বজন্য শ্রদ্ধেয়, আমাদের সুরস্রষ্টা 21 পদক প্রাপ্ত শেখ সাদী খান। চাচা, আমরা শেষ করবো অনুষ্ঠানটা, আমরা 2 মিনিট করে সবার কাছ থেকে একটু শুনবো। এই যে বলা হয়েছে একজন সাংবাদিক শাহিনরাজা টিটু, যে 26শে মার্চ, যেটি আসলে মূলত 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলা হচ্ছে পাঠ করা হয়েছে। এই যে পাঠ শব্দটা নিয়ে কিন্তু আসলে বিএনপির মধ্যে একটি বড় ধরনের প্রতিবাদ হয়, যে যখন বলা হয় যে এগুলি আমাদের শোনা, আর আপনি সরাসরি দেখেছেন চোখের সামনে, আপনি সেই ব্যাখ্যাটা এখন ছোট্ট করে দেবেন। আমরা বইপত্র পড়ে শুনেছি, আমার বাপ ঠাকুরদার কাছ থেকে শুনেছি, কিংবা আপনাদের মতো যারা মুক্তিযোদ্ধা তাদের কাছ থেকে আমরা এই গল্পটা শুনেছি, যে 71-এর 25শে মার্চের রাতে যখন গণহত্যা শুরু হয়, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন পাকিস্তানিরা ধরে নিয়ে যায় পাকিস্তানে গ্রেপ্তার করে, তার আগে তিনি ওয়ারলেসে একটি স্বাধীনতার ঘোষণা দেন, যেটি সেখানকার আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি এম এ হান্নান সাহেব প্রথম ঘোষণাটি দেন বঙ্গবন্ধুর পক্ষে। কিন্তু হান্নান যেহেতু একজন বেসামরিক নেতা ছিলেন, রাজনৈতিক নেতা, তার কথাটা সেভাবে গুরুত্ব পায় নাই। তখন একজন মিলিটারি অফিসারকে খুঁজতেছিল তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এবং খুব পাশেই নাকি সোয়াত জাহাজে ছিলেন আমাদের মেজর তৎকালীন জিয়াউর রহমান। তাকে যখন আনা হয়, তিনি যখন বঙ্গবন্ধুর পক্ষে ডিক্লারেশনটা দেয় যে আই মেজর জিয়া ডু হেয়ার বাই ডিক্লার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটিকে পাঠ বলবো না, এটা ঘোষণা বলবো। ওরা বলে এটা সরাসরি ঘোষণা, এবং এই জায়গাতে ঘোষণাটা নাকি সেই সময়ে 71-এর মানুষকে উজ্জীবিত করেছিল, যে বঙ্গবন্ধুর খবর নাই তো নাকি নিয়ে গেছে ইন্ডিয়া আর পাকিস্তানে
আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সে সময় একজন মেজর বলছেন যে আমি স্বাধীনতার ঘোষণা করছি বঙ্গবন্ধুর পক্ষে, আপনারা যার যা কিছু আছে মাঠে নেমে বলুন পাকিস্তানিদের বিরুদ্ধে। এই ঘোষণাটাকে কি অস্বীকার করার কোনো সুযোগ আছে একজন সরাসরি বীর মুক্তিযোদ্ধা হিসেবে? এই বিষয়টা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করেন জনাব শেখ সাদী খান। কোনোটাই আমরা বলছি না যে ঘোষণা দিয়েছেন সেটাকে আমরা আহ মানতে চাই না, মানি না, এসব কথাবার্তাগুলো এগুলি অ্যাকচুয়ালি এক ধরনের ফালতু কথাবার্তা আমার মনে হয়। বিশেষ করে যারা ডিপ্লোমেট লোক, যারা ডিপ্লোমেসি করছে, যারা রাজনীতি চালাচ্ছে, রাজনীতি করছে, যারা তারা অবশ্যই আমাদেরকে অনেক বেশি জ্ঞানী মানুষ। তারা দেশ নিয়ে যেমন চিন্তা করে, তারা মানুষ নিয়ে চিন্তা করে, জনগণ নিয়ে চিন্তা করে, তারা অস্তিত্ব নিয়ে চিন্তা করে। তো এই অস্থিতিশীল ব্যাপার, যে এই যে বছরের পর বছর, বছর পর বছর এইসব অস্থিতিশীল কথাবার্তাগুলি চলছে, এগুলি বন্ধ করা উচিত। যদি রাজনীতি যদি করতে চায় দেশের জন্য, যদি দেশটাকে যদি ভালোবেসেই যদি চায় যে এই বাংলাদেশটা আমাদের দেশ, যদি চায়, আমি আমি মুসলিমের মানুষের কথা বলছি, সবার কথাই বলছি আমি, যারা ওই সময় বিরোধী বিরোধিতা করেছে তারাও চায় নিশ্চয়ই এই দেশে বাস করে, তারাও চায় নিশ্চয়ই এই দেশটা চায়। তারা নিশ্চয়ই বলছে না যে আমরা এদের, আহ, লাবাং দেশ বানাতে চাই, এই কথা নিশ্চয়ই বলছে না। তারাও বলছে বাংলাদেশই বলছে, তারা তারা বলছে না পাকিস্তান, তারা বলছে না ইস্ট পাকিস্তান, তারা বলছে না। তারাও বলছে যে এই দেশটা আমাদেরও। তো আপনাদেরও যদি হয়, আমাদেরও যদি হয়, সবারই যদি হয়, তাহলে এত বিভেদ কেন? প্রথম প্রশ্ন হচ্ছে সেটা, একটা বিভেদ থাকা উচিত না যদি আমরা দেশটাকে যদি চাই। আর আমরা যদি দেশটাকে যদি না চাই, আমরা যদি দেশটাকে সংসার বানিয়ে ফেলতে চাই, নিজস্ব সংসার, নিজস্ব গোষ্ঠী বানিয়ে ফেলতে চাই, তাইলে আমার মনে হয় যে তাহলে রাষ্ট্র পরিচালনাতে না আসাটা উচিত। রাষ্ট্র পরিচালনায় চাপটিখানি কথা না, এটা ফাজলামি কথা না, এটা একটা মানে কি বলো ফালতু কথাও না। দেশ পরিচালনা করছে, কি দেশ পরিচালনা করছেন একজন, জনগণকে নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন, জনগণের সুখ দুঃখ দেখছেন, জনগণের সুখ দুঃখ নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। তাদের স্যাক্রিফাইস, দেশ পরিচালনা করার মানে দেখে স্যাক্রিফাইসের ব্যাপার আছে এখানে। এখানে নিজের অনেক কিছু ত্যাগ করতে হয়, ত্যাগ করে মানুষের জন্য কাজ করতে হয়। মানুষ মানুষের জন্য কথা বলে গেছে, তা আমরা বলি যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ঠিক আছে, মানে ঘটনা হয়েছে কি, আমরা এই তর্ক তো আমরা সমাধান করতে পারবো না। এই তর্কের সমাধান করবে রাজনীতিবিদই করবে সমাধান। তারা যদি চায় যে হ্যাঁ এই দেশটা আমাদের সবার, আমার না, আমার বিএনপির না, আমার আওয়ামী লীগের না, আমার জামাতের না, আমার জাতীয় পার্টির না, আমার অমুক পার্টি না, অমুক পার্টি না, এটা বললে হবে না। আমরা সবাই বাঙালি। আমরা এই যে বলে গেছে একটা মানচিত্র পেয়েছিলাম, এই মানচিত্রটা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এই মানচিত্র রক্ষা করার দায়িত্ব আমরা রক্ষা করতে যদি না পারি, তাহলে আমাদের তোবা করে ছেড়ে দেওয়া উচিত। সবাই সবাই তোবা করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে মাপ চাইয়া বলা উচিত, আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, একজন নেতার পিছনে দৌড়ে আমরা দেশ স্বাধীনে ছুটেছিলাম, তারপরে এই নেতা মারা গেছে, আমরা আরেকজন প্রশাসক হয়েছি, প্রেসিডেন্ট পেয়েছিলাম, আমরা মুক্তিযুদ্ধ প্রেসিডেন্ট পেয়েছিলাম, আমরা সেক্টর কমান্ডার প্রেসিডেন্ট জিয়া রহমানকে পেয়েছিলাম, আমরা আমরা ওনাদের নেতৃত্বে আমরা কাজ করেছি আমরা। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ভিতরেই সমস্যা, আমাদের ভিতরে সমস্যা আছে বলে কিন্তু সারা পৃথিবী আমাদেরকে খুঁজে খুঁজে সমস্যার ভিতরে ফেলছে আমাদেরকে। একটা কথা আছে না, গরিবের বউ সুন্দর হইলে সবার ভাবি হয়ে যায়। তো আমরা হয়ে গেছি গরিবের বউ। হ্যাঁ, আমরা ছোট একটা রাষ্ট্র, ছোট রাষ্ট্রকে আমরা চালাতে পারছি না, আমরা পরিচালনা করতে পারছি না, আমরা আমাদের ছোট রাষ্ট্রকে আমরা বড় 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 কথা বলি, আমরা বড় বড় কথা গুলি বন্ধ করে দেশটা কিভাবে পরিচালনা করা যায়, দেশটা কিভাবে পরিচালনা করতে পারি সেদিকে না গিয়ে আমরা বিভেদ সৃষ্টি করছি। আমরা এই বিভেদ গুলি বন্ধ করেন আল্লাহর হস্তে। আল্লাহ বেরাজ হয়ে গেছে, আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত বেরাজ, আমাদের প্রতি আল্লাহ খুশি না আমাদের কারণে। আমরা আমাদের দেশটাকে শেষ করেছি, আমরা আমাদের দেশটাকে নষ্ট করেছি, আমরা আমাদের দেশটাকে আমাদের লোভের জন্য, নিজের নিজের লাভের জন্য, নিজের একা ভালো থাকার জন্য আমরা এসবগুলি করে যাচ্ছি। আমরা বন্ধ করেন আল্লাহর হস্তে, দোহাই লাগে আপনাদের।
আপনারা যারা রাজনীতি করছেন, যারা দল চালাচ্ছেন, যারা সবাই মিলে এক দল হন। আদর্শ থাকতে পারে, একই দলে একটা আদর্শ থাকতে পারে। আদর্শ থাকবে বলে আমরা বিচ্ছিন্ন হয়ে খোঁচাখুচি করব, মারামারি করব, এমকে সত্য কথা বললে একে মেরে ফেলবো। এটা তো দেখছি আমি, এটাতে আমি 54 বছর ভিতরে দেখছি না, শিখ না 54 বছর আমি এরকম দেখছি, অন্য যারা আছেন তারাও দেখছেন যে আমরা কেউ কারো ভালো চাচ্ছি না। আমরা ভালো চাচ্ছি না। আমরা ভালো যদি নাই চাই, তাহলে কেন আমরা রাজনীতি করছি? আমরা রাজনীতি থেকে অবসর নেওয়া, প্রত্যেকটি মানুষের অবসর নেওয়া উচিত। ছেড়ে দেন, আল্লাহ রাস্তায় ছেড়ে দেন, জাহান্নামে চলে যাক। যারা চালাতে চায় এই দেশ কেউ নেবে কিনা তাও সন্দেহ আছে আমার। এই দেশটাকে কেউ নেবে কিনা তাও সন্দেহ আছে। এই দেশের প্রতি একটু টান আছে, কিছু সম্পদ আছে এই দেশের ভিতরে, কিছু সম্পদ আছে। এই দেশটা এমন একটা জায়গায় পড়ছে, এই দেশের চারিদিকে বিভিন্ন দেশ আছে, তারা সবাই মাতবরি করতে চায়। এই মাতবরির ওই মাইনকা চিপা ফালাই দিচ্ছে আমাদেরকে মাইনকা চিপা ফালাই দিয়ে আমাদের থেকে তারা যেভাবে যা পাচ্ছে তা লুটে নেওয়ার চেষ্টা করছে। তার ফাঁক থেকে আমরা যারা যখন নেতৃত্বে যাচ্ছি, তাদের মানুষরা যারা নেতৃত্ব দিচ্ছে, আমি তাদের কথা বলছি না, তাদের যে লেজুররা আছে, তারা সুবিধা নেওয়ার জন্য তারা অনেক কিছুই করতে চাচ্ছে, অনেক কিছু করছে। তো আমি যেটুকু বলতে চাই যে দেশটাকে বাঁচান। দেশটা বাঁচলে আপনি বাঁচবেন, নয়তো কিন্তু আপনিও বাঁচবেন না। মানুষের জীবন কতদিনের? মানুষের জীবন অল্প সময়ের। মানুষের জীবনকে সুন্দর করতে গেলে আপনারা ইসলামও ঠিকভাবে মানেন না। আরে বলেন আমি ইসলাম, আমি মুসলমান, আমি বলেন আমি বৌদ্ধ, আপনি বলেন আমি খ্রিস্টান, আমি বলি আমি আমক। আরে প্রত্যেকের তো একটা নীতি আছে, প্রত্যেকটা আদর্শ একটাই। স্রষ্টা তো একজনই না, স্রষ্টা আলাদা আলাদা স্রষ্টা। যেহেতু একই স্রষ্টার সৃষ্ট জীব আমরা কেন পারছি না, কেন আমরা বসছি না, কেন আমরা আমাদের বোধ শক্তির এত লোপ পাচ্ছে কেন? আমরা কেন চাই না যে আমাদের দেশটাকে আমরা সবাই মিলে সুন্দরভাবে চালাতে চাই? আমাদের দেশটাকে অন্য কেউ কোন কর্তৃত্ব না করতে পারে। আমরা আমাদের দেশটাকে চালাবো, আমরা আমাদের ভালোটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা বুঝে, আমরা 10 জনে বুঝে, আমরা 20 জনে বুঝে, 100 জনে বুঝে আমরা দেশটাকে নিয়ে এগিয়ে যেতে চাই। তো সেটা যদি না হয়, তাহলে তো এইসব বিভেদগুলি থাকবেই। এই বিভেদগুলি তো আমাদেরকে ভালো কিছু করছে না। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না, কালকে তুমি আছো, পরশুদিন তুমি থাকবে না। এই তো চলতেছে। এইভাবেই কি আমাদের জীবনটা অস্থিরতার ভিতর দিয়ে জীবনটা যাবে, কাটবে? আগে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা আসলেই দেশটাকে চাই কিনা, আসলে আমরা আমাদের মানুষের জন্য আমরা কাজ করতে চাই কিনা, আসলে আমরা আমাদের মানুষের জন্য কিনা, আসলে আমরাও আমাদের মানুষের জন্য কিনা, আমরা মানুষরাও আমাদের জন্য কিনা। এগুলো ভাববার ব্যাপার আছে, ভাবতে হবে, গভীরভাবে ভাবতে হবে। গভীরভাবে না ভাবলে হবে না। আপনি কলমা পড়বেন, কলমা পড়ে নীতি অনুযায়ী চলবেন না। আপনি চলবেন অন্যভাবে চলবেন, আর বড় বড় কথা শুনাবেন, আর বড় বড় জাগরণী কথা বলবেন, জায়গায় তুলে উস্কানি দিবেন। উস্কানি দিলে তো আমরা একত্রিত হতে পারবো না। আমাদের ভিতরে আমি সবসময় বলি যে আমরা শঙ্কর জাত, আমাদের সঙ্গে কারোর সঙ্গে কারোর মিল নাই, মিল হয় না। মিলতে হয়, সার দিয়ে মিলতে হয়, সার দিতে হয়, এটাকে সুবিধাতে আনতে হয়। আমার দেশ পরিচালনার জন্য আমাদের যে সুযোগ সুবিধাগুলি প্রয়োজন, সেই সুযোগ সুবিধাগুলি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই সুযোগ সুবিধাগুলি নিয়ে আমরা আমাদের দেশ পরিচালনা করব। আমাদের যে যাই বলুক, যত বড় শক্তি আসুক, যত বড় শক্তি যাই কিছু আমাদেরকে উপদেশ দিক, আমরা আমাদের যে স্বার্থ আছে, আমাদের বাঙালি জীবনের, বাঙালি যারা আছি আমরা, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জাতীয়তাবাদী মানুষ, আমরা আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে চালাতে চাই। তার জন্য আমরা সবাই বসতে চাই, সবাই বসে আলাপ আলোচনা করতে চাই। আমরা হিংসা ত্যাগ করতে চাই। হিংসা দিয়ে কি হবে? আজকে আপনার পাওয়ার আছে, আপনি পাওয়ার দিয়ে আপনি কিছু করতে পারবেন। কালকে আপনার পাওয়ার থাকবে না, তখন আপনার তো একটি পয়সা মূল্য থাকবে না। আপনি একটা কিট হয়ে যাবেন, জেলে কিটের থেকে অদম হয়ে যাবেন। প্রথমত যেটা দরকার, আমাদের এখনো সময় আছে বোধহয়, আমার মনে হয় শেষ সময়, আমাদের শেষ সময়, পৃথিবীও শেষ পর্যায়ে চলে যাচ্ছে। আমাদের শেষ সময়
আমরা শেষ সময়ে বসে আমরা আমরা যার যার প্রাপ্তি তাকে আমরা সেই প্রাপ্তির সম্মানটুকু দিয়ে আমাদের দেশটা আমরা সঠিকভাবে পরিচালনা করি। আমরা আমাদের মানুষদেরকে আমরা হাসি দেখতে চাই, আমাদের মানুষদের সমস্যার সমাধান করতে চাই, আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিতে চাই। এটাই একদম আমার মনে হয় মূল তন্ত্র হওয়া উচিত। ষড়যন্ত্র করে একদম কোনো লাভ একদম নাই, ষড়যন্ত্র করে লাভ নাই। ষড়যন্ত্র অনেক পুরোনো মেশিন, অনেক পুরোনো মেশিন ষড়যন্ত্র। হ্যাঁ, এই যন্ত্রটা বহুত পুরানা। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ চাচা, রাত হয়ে গেছে, আমরা শেষ করবো। আহমেদ ফরাদ ভাই, ছোট্ট করে একেবারে সর্বোচ্চ 2 মিনিট চাচার কথা রেশ ধরে যে প্রশ্ন করেছিলেন আপনি চাচাকে। শ্রদ্ধাভাজন শেখ সাদিক খান স্যারের সাথে একমত। আসলে আমাদের জাতীয় ঐক্য দরকার। আমাদের এই আলোচনার মাধ্যমে যে কিছু কিওয়ার্ডের কথা উনি বললেন, যেগুলো আসলে বাদ দিতে হবে। 26শে মার্চে উনি পাঠ করলেন বা 27শে মার্চে ঘোষণা দিলেন, এটাতে আসলে জাতির কোনো উন্নয়ন হয় না। এতে জিডিপি বাড়ে না, একজন গরিব মানুষের পেটের ভাত হয় না, একজন নিপীড়িত নির্যাতিত মানুষের বিচার নিশ্চিত হয় না। আজকে এই বঙ্গবন্ধুর জন্মদিনে আমি বলতে চাই, যদি একজন মানুষের নির্যাতিত নিপীড়িত মানুষের যদি সত্যিকারের আহ সংগ্রামটা যদি প্রতিষ্ঠিত হয়, ওনার যদি দরিদ্রতা দূর হয়, সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সঠিক ধর্মটা যদি মানুষ পালন করতে পারে, আমাদের চেতনাটা শুধুমাত্র মুখের বুলি না হয়ে যদি চেতনা বাস্তবে আমরা ধারণ করতে পারি, সততা এবং ন্যায়ের সাথে যদি আমরা দেশাত্মবোধকে জাগিয়ে তুলতে পারি, সেটাই কিন্তু হবে আমাদের সফলতা। এবং আমাদের দেশটা কিন্তু আস্তে আস্তে শ্রদ্ধাভাজন শেখ সাদিক স্যার বারবার বলতেছিলেন, আমরা কিন্তু তলানিতে চলে গেছি। আমাদের এই দেশ নেওয়ার জন্য তেমন কোনো মানুষের কোনো আগ্রহ নাই। আমাদের এই এই যে আপনার আমাদের রিজার্ভে কি পরিমাণ ঘাটতি ছিল, $16 বিলিয়ন, সেটা আমরা অনেক চেষ্টা করে কিন্তু এখন $32 বিলিয়ন নিয়ে আসছি। আমরা কিন্তু দেখেছি যে মানুষ কিভাবে গুম হয়, কিভাবে আয়না গড়ে থাকে। আমরা এর পুনরাবৃত্তি চাই না। আমরা দেখেছি যে এর আগে 17 বছরে কিভাবে মানুষকে জামিন দিয়ে জেল গেট থেকে আবার ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে, তার পুনরাবৃত্তি কিন্তু আমরা এখন আবার দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখেছি যে সাংবাদিক আনিস আলমগীর কিভাবে আহ আহ কিছু ঠুনকো ওনার ব্যক্তিগত কথাবার্তা বলার কারণে উনি কিন্তু জেলে ছিলেন, যেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা কিন্তু এই যে কালের কণ্ঠের পিয়াস ভাই আছেন, আমি আজকে ওনার কাছে একটা বিনীত নিবেদন জানাবো যে এই আজকে আমরা যদি বঙ্গবন্ধুর জন্মদিনে যদি আমরা একটা প্রত্যয় ব্যক্ত করি যে মুনিয়া হত্যাকাণ্ড নিয়ে কালের কণ্ঠ এখন সিরিজ অফ লিখা লিখবেন, মুনিয়া হত্যাকাণ্ড নিয়ে জোরালো ভাবে কালের কণ্ঠ লিখে মুনিয়া হত্যার বিচারটাকে নিশ্চিত করবেন। এটাই কিন্তু হবে আমাদের জাতীয় চেতনাবোধ, আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, তার বাস্তবায়ন। কারণ মুনিয়াকে যারা হত্যা করেছে তারা সমাজের সবচেয়ে প্রভাবশালী মানুষ, এবং মুনিয়া নিয়ে কিন্তু দেখেন এখন আর কেউ কোনো কথা বলে না। আমি জাস্ট মুনিয়াকে একটা এখানে প্রতীক হিসেবে আনলাম। এই আমাদের পিয়াস ভাই যদি মুনিয়াকে যারা হত্যা করেছে তার বিরুদ্ধে কথা বলতে পারেন, তার বিরুদ্ধে উনি কলম চালাতে পারেন, এবং এর পরেও যদি উনি কালের কণ্ঠে থাকতে পারেন, সেটাই হবে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। আমরা শুধু মুখে মুক্তিযুদ্ধের চেতনা বলবো এবং কিছু কিওয়ার্ডকে নিয়ে জাতিকে দ্বিধা বিভক্ত করে দিব, এতে কিন্তু আদতে আমাদের কোনো লাভ হবে না। এবং 54 বছরে যদি আপনি দেখেন আমাদের জাতীয় কোনো অর্জন নাই। তো আমরা আশা করি সেই স্বাধীনতার ঘোষণা বা স্বাধীনতার পাঠ সেটা 26শে মার্চে হলো না 27শে মার্চে হলো, এতে আসলে জাতির কোনো উন্নয়ন হয় না। আমরা যদি জাতির উন্নয়ন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অর্থনৈতিক এবং আর্থসামাজিক উন্নয়নের দিকে যেতে হবে। এটাই ছিল আমার মূল কথা। আমরা যদি কাউকে জাতীয় নেতা হিসেবে সম্মান দিতে চাই, কাউকে যদি আমরা সংবিধানে স্থান দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে তাকে দলীয় গঠনতন্ত্র থেকে বের করে দিতে হবে। এবং আমরা বহু দল, বহু মত, বহু ধর্ম, বহু বিশ্বাসের মানুষকে এই বাংলাদেশে ঠাঁই দিতে চাই। আমরা বিশ্বাস করি আমরা বাঙালি হিসেবে যেভাবে এই বাংলাদেশে থাকবো, একজন আমাদের পাহাড়ি ভাই সে তার সমমর্যাদা নিয়েই এই বাংলাদেশে থাকবে। আমরা যে মানচিত্রটা 1971 সালে পেয়েছি সেটাকে আমরা অর্থবহ হিসেবে দেখতে চাই। আমাদের এখানে সুফিরা যেভাবে থাকবে, আমাদের এখানে কওমি মাদ্রাসার হুজুররা যেভাবে থাকবে, আমাদের একজন সনাতন ধর্মাবলম্বী ভাই যেভাবে উনি তার মন্দিরে কীর্তন করবেন, একজন খ্রিস্টান যেভাবে গির্জায় তার ধর্ম পালন করবেন, আমরা চাই প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই বাংলাদেশে একজন বাঙালি হয়ে একজন বাংলাদেশী হয়ে সুখে শান্তিতে বসবাস করুক। এবং এর জন্য আমাদের সততা দরকার, আমাদের রাজনৈতিক সদিচ্ছা দরকার। এছাড়া এই একদম বিষয়গুলো আসলে কোনোভাবেই সম্ভব না। ধন্যবাদ দাদা। একদম আমার মনে হয় অসাধারণ। আমরা এবার একটু শেষ কথাটা শুনবো আমাদের কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার যিনি নিউজ এডিটর জনাব কাউস রহমান পিয়াসদা। পিয়াসদা, শেষ কথাটা শুনতে চাই। লাস্ট একটি চমৎকার কথা বলেছেন, জাতীয় ঐক্যের দরকার কিছু কিছু ক্ষেত্রে, যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদেরকে দলীয় গঠনতন্ত্রে না রেখে জাতীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। এর সঙ্গে যদি আর কিছু যোগ করতে চান। না, আমি আমাদের যে আগের যে ভাই বললেন, আমি সেই জায়গা থেকে শুরু করতে চাই। হ্যাঁ, তাইলে কারণ শেখ সাদি ভাই যেটা বললেন এবং উনি যেটা বললেন যে আসলে জাতীয় ঐক্য, সেখানটায় আমি কথা বলতে চাই। জাতীয় ঐক্য
ও আহ, আহ, ধরেন 18 কোটি মানুষের একটা দেশে বা 20 কোটি মানুষের দেশে জাতীয় ঐক্য একটা খুবই অ্যাবসার্ড জিনিস। এবং এখানে ধরেন বহু মতের ঐক্যের কথা উনি বলেছেন, বহু মত। তো সেক্ষেত্রে এই মতগুলি হতে হবে সহনশীল মত। যখন একটা যেই মত আপনার বিদ্বেষ ছড়ায়, ঘৃণা ছড়ায়, যে মত ধরেন আপনাকে যেন হত্যাকে জায়েজ করে তোলে বা জিহাদ জায়েজ করে তোলে, এরকম মত হলে কিন্তু আবার মতের আপনার সহাবস্থান চলবে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি আসলে যে আমাদের যেই সব ইনস্টিটিউশন থেকে বা যেসব শিক্ষার যে জায়গাগুলো থেকে মত তৈরি হচ্ছে, সেটা ধরেন মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, তো আমাদেরকে সেই সব জায়গা থেকেও করতে হবে যে আমরা কি পড়াচ্ছি, কি শেখাচ্ছি, কোথায় কারা কি শিখছে, কি শিখে বেরোচ্ছে, এবং তারা তাদের সে মতাদর্শটা সমাজের জন্য আপনার কতখানি ক্ষতিকর, কতখানি উপকারী, ওই জায়গাগুলো সমাজতাত্ত্বিক জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে, কল্যাণের জায়গা থেকে যে যে একটা ছেলে, আমরা সব রকমের মতকে সহাবস্থান দিতে চাইবো, কিন্তু আবার এমন মতের আবার প্রশ্রয় দিব যে মতটা কখনোই আসলে অন্য মতের সহাবস্থান তৈরি করবে না। এইরকম বিরোধপূর্ণ জায়গায় বিরোধপূর্ণ নীতি বা আদর্শ থেকে কখনোই জাতীয় ঐকমত্য হবে না। আসলে আমাদেরকে আরো অনেক গভীরে চিন্তা করতে হবে এবং দূরদর্শী চিন্তা করতে হবে, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছরের টার্গেট সামনে রেখে, যে 50 বছর পরে আমরা যদি সবাই একসঙ্গে থাকতে চাই এবং কোনো ঘৃণা, বিদ্বেষ, হত্যা এসব যদি আশা না করি, তাইলে এখন থেকে আমাদেরকে কি করতে হবে, কোথায় আমাদেরকে বিয়ে করতে হবে, কি শেখাতে চাই এবং কি শেখানো যাবে এবং কি শেখানো যাবে না, কি ধরনের প্রতিষ্ঠান থাকা চলবে এবং থাকা চলবে না, এসব নিয়ে কথা বলতে হবে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ গাউস রহমান পিয়াস, বার্তা প্রধান, মাল্টিমিডিয়া কালের কণ্ঠ। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের অন্যতম বীর মুক্তিযোদ্ধা, এই মহাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিবারের উস্তাদ আলাউদ্দিন খায়ের ভ্রাতুষ্পুত্র 21 পদকপ্রাপ্ত শেখ সাদী খান, এবং ধন্যবাদ জানাই একজন রাজনৈতিক বিশ্লেষক, উন্নয়ন কর্মী, সমাজসেবী বা সমাজকর্মী আহমেদ ফরহাদ। আপনাদের সবাইকে প্রিয় দর্শক, অনুষ্ঠানটি শেষ করতে চাই। আজকের বিষয়বস্তু ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 107তম জন্মদিনে আমাদের নবীনগরের কথার বিনম্র শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, যেখানে আমরা বলতে চেয়েছি যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন, মাইক ফাটিয়ে ফেলবেন, কথাবার্তা সারাক্ষণ চেঁচামেচি করবেন, মুক্তিযুদ্ধের চেতনা চেতনা চেতনা, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব যে নামটি মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তার জন্মদিন কিংবা তার 7ই মার্চ কিংবা তার মৃত্যু দিবস কিংবা 26শে মার্চ, 16 ডিসেম্বর রাষ্ট্রীয় দিবসগুলিতে তিনি অনেকটা উপেক্ষিত থাকবেন, অনেকটা না, পুরোপুরি উপেক্ষিত থাকবেন, রাষ্ট্র তার নামটি উচ্চারণ করবে না, সেটি তো সাংঘর্ষিক। সেটি আমরা বলতে চেয়েছি। আজকের যিনি প্রধানমন্ত্রী, অন্তত তারুণ্যের অহংকার যাকে বলা হয়, নতুন একটি কনসেপ্ট নিয়ে মাত্র 1 মাসের, আজকে 17ই মার্চ, 1 মাস তার সরকারের পূর্তি হয়েছে। আমরা সময়ের অভাবে এটি করতে পারলাম না, কাল পরশু হয়তো 1 মাস পূর্তি উপলক্ষে আরেকটি প্রোগ্রাম করবার চেষ্টা করব। সেই প্রধানমন্ত্রী মাত্র 1 মাসে তার কিছু কার্যক্রম, তার কিছু চালচলন, তার কিছু কথাবার্তা, সবকিছুতেই যেন জাতি একটি আস্থার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সেই জায়গা থেকে আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বারবার বলেছেন। আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে স্বাধীনতার ঘোষক বলা হয়ে থাকে। সেই মুক্তিযুদ্ধের চেতনার কথাই যদি আপনি বলেন, মানসিকতার মধ্যে যদি সেই চেতনাই থাকে, তাহলে অবশ্যই সকল কিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের যে ডাক আপনি দিয়েছেন, সেই ঐক্যটিকে প্রতিস্থাপন করতে গেলে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে পবিত্র সংবিধানে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই সংবিধান এখন পর্যন্ত বহাল রয়েছে। আপনার কাছে আমরা অন্তত করজোড়ে অনুরোধ করব যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং জয় বাংলা, এই তিনটিকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলাটা একেবারেই সাংঘর্ষিক। সুতরাং আপনি যেহেতু রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান, আমাদের আস্থার প্রতীক হিসেবে আপনি বারবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আপনার বাবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশটি আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। সেই জন্য আমার মনে হয় বঙ্গবন্ধুকে তার যথাযথ সম্মান, আপনার বাবার যথাযথ সম্মান, যার যেটুকু প্রাপ্য, সেইটুকু আপনার এই 5 বছরের রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি সেটি যথাযথভাবে দিয়ে যাবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 107তম জন্মদিনে নবীনগরের কথার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান থেকে আমরা এইটুকু আপনার কাছে উদাত্ত আহ্বান, আবেদন, নিবেদন এবং প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই। শুভরাত্রি।